হবে একটা ওয়েবসাইট কিভাবে অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারে লোড হচ্ছে, হ্যাঁ, এটা ফার্স্টে বুঝতে হবে। তো আমি যদি একটা হোয়াইট বোর্ড নেই, জি মনে করেন, আচ্ছা এখান থেকে হোয়াইট বোর্ড নেই, আই থিঙ্ক আমার স্ক্রিনে আপনারা এখন হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, তাই না? তো ফার্স্ট অফ অল প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটে কানেক্টেড হয়, হ্যাঁ, আমি এটা মাউস দিয়ে আঁকতেছি, খুব সুন্দর হবে না। মনে করেন এটা একটা কম্পিউটার, হ্যাঁ, এটা একটা কম্পিউটার। ওকে, প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটে কানেক্টেড হয় তখন এর একটা আইডেন্টিটি নাম্বার থাকে। বুঝতে পেরেছেন? আপনারা যেরকম যদি কোনো ক্লাসে জয়েন করেন, আপনাদের একটা আইডেন্টিটি নাম্বার আছে না? বলেন তো কি সেটা? এখানে আপনাদের আইডেন্টিটি নাম্বার কি বলেন দেখি? আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এক্স্যাক্টলি, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক একই রকম ভাবে এই কম্পিউটার গুলো আপনাদের মোবাইল ফোন হইতে পারে, সেটা সেটা হতে পারে আপনার অন্য কোনো স্মার্ট ডিভাইস যেগুলো ইন্টারনেটে কানেক্টেড হয়, স্মার্ট টিভি হতে পারে, স্মার্টফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, হ্যাঁ, যে কোনো ডিভাইসে যখন ইন্টারনেটে কানেক্টেড হয় তখন তার একটা আইডেন্টিটি তৈরি হয়। বুঝতে পেরেছেন? এই আইডেন্টিটিটার নাম হচ্ছে আইপি। আইপি, ইন্টারনেট প্রোটোকল, তাই না? এটা তো সবাই জানেন, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। তো এখানে এই আইপি অ্যাড্রেসটা প্রত্যেকটা কম্পিউটারে অ্যাসাইন হয় এবং সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কম্পিউটারগুলো ইন্টারনেটে কানেক্টেড হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকের পিসিতে, আমরা যদি এখন যারা ফোন থেকে আসি, যারা কম্পিউটার থেকে আসি, প্রত্যেকে যদি গিয়ে গুগলে সার্চ করি আইপি অ্যাড্রেস বা মাই আইপি অ্যাড্রেস, দেখবেন আপনাকে একটা নাম্বার শো করাবে, হ্যাঁ, একটা নাম্বার দেখাবে। নাম্বারটা অনেকটা এরকম হবে। আহ আমি এমনি লোকাল অ্যাড্রেস একটা লিখি, এরকম, হ্যাঁ, চারটা সেগমেন্টে ভাগ করা থাকবে ডট দিয়ে, একটা একটা করে ডট দিয়ে চারটা সেগমেন্টে ভাগ করা থাকবে। এই নাম্বারগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এটা লোকাল আইপি বলা হয়। আইপি কি এত ডিটেলসে জানা লাগবে না, শুধু মনে রাখলেই হবে যে এরকম আমাদের যখন আমরা কম্পিউটারগুলো ইন্টারনেটে কানেক্ট করি তখন এগুলো প্রত্যেকটা একটা করে আইপি অ্যাড্রেস পাই, এবং এই আইপি অ্যাড্রেস গুলার সুবাদে আমরা একজন আরেকজনকে চিনতে পারি। অর্থাৎ এই আমার কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, ধরেন আমি আর একটা কম্পিউটার নিলাম, সেই কম্পিউটারে আরেকটা আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ, এটা ধরেন আরেকটা কম্পিউটার, ওকে, এটা ধরে নিলাম আমরা আরেকটা কম্পিউটার। এই কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস, প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হবে। ওকে, প্রত্যেকটা কম্পিউটারের দেখবেন ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস হবে। এই আইপি অ্যাড্রেস গুলোর সঙ্গে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে। এবার আসি ওয়েবসাইটের ব্যাপারে, যেটা আসলে মূল আমি বলতে চাচ্ছিলাম সেটা, যে ওয়েবসাইট গুলো কিভাবে কাজ করে। ওয়েল, ওয়েবসাইট গুলো মূলত একটা কম্পিউটারের একটা এন্ড, বুঝতে পারছেন? ওইটাও একটা কম্পিউটার। মনে করেন, কোনো একটা জায়গাতে, কোনো একটা বিশ্বের যে কোনো জায়গা হতে পারে, হ্যাঁ, কোনো একটা জায়গাতে একটা আপনার কম্পিউটার আছে, সেই কম্পিউটারে প্রথম আলোকে হোস্ট করা আছে। এটা ধরেন প্রথম আলোর কম্পিউটার। বোঝার সুবিধার্থে আমরা একটা কম্পিউটার চিন্তা করতেছি, যদিও আসলে সার্ভারে অনেকগুলো কম্পিউটার থাকে। প্রথম আলো, ওকে, আচ্ছা আমি তো ইয়ে দিয়ে লিখতে পারতাম, ওকে, এটা ধরেন প্রথম আলোর কম্পিউটার। হুম, প্রথম আলো। এখন আমি যদি এই কম্পিউটারে অ্যাক্সেস করতে চাই তাহলে কি লাগবে আমার, বলেন তো কি লাগবে? ইন্টারনেট লাগবে স্যার। অবশ্যই ইন্টারনেটে কানেক্টেড আছে, এটা ইন্টারনেটে কানেক্টেড হলে তার একটা কি আছে? নো 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 নো, আমি তো বললাম যে এটা একটা কম্পিউটার, একটা কম্পিউটার, তাহলে এর একটা আইপি অ্যাড্রেস আছে না? অবশ্যই। জি জি জি। তাহলে আমি যদি এই আইপি অ্যাড্রেসে যাই তাহলে কিন্তু প্রথম আলোটাকে দেখতে পারবো। আমি যে বললাম ইন্টারনেটে প্রত্যেকটা কম্পিউটারের তথ্য আদান প্রদান করে কিসের সাহায্যে? আইপি অ্যাড্রেসের সাহায্যে। তাহলে আমাদের যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই, আমাকে একটা আইপি অ্যাড্রেস লিখতে হবে, লিখলে আমি প্রথম আলোর ওয়েবসাইটে দেখতে পাবো বা ওয়েবসাইটে যাব। মূলত এই কম্পিউটারে কি করা হয়েছে, প্রথম আলোতে যে জিনিসগুলো মানে দেখাচ্ছে, সেই জিনিসগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে একটা সফটওয়্যারের সাহায্যে আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু আমাদের কম্পিউটারে যদি কেউ আসে, আমাদের যেহেতু এগুলো অর্গানাইজ করা নাই, যে সফটওয়্যারের সাহায্যে অর্গানাইজ করা থাকে সেই সফটওয়্যারটাকে বলা হয় হচ্ছে সার্ভার। তো আমাদের কম্পিউটারে যেহেতু সার্ভার ইনস্টল করা নাই, আমাদের কম্পিউটারে আইপিতে যখন কেউ ঢুকবে তখন কিছু দেখতে পাবে না। কিন্তু প্রথম আলোর কম্পিউটারে সুন্দর করে সবকিছু অর্গানাইজ করা আছে। কিসের মাধ্যমে অর্গানাইজ করা আছে বলেন তো? সার্ভারের মাধ্যমে। একটা সার্ভার সফটওয়্যারের মাধ্যমে, হ্যাঁ, সার্ভার সফটওয়্যারের মাধ্যমে। আমি জাস্ট জিনিসগুলো প্লেইন ভাবে বোঝাচ্ছি, সহজ ভাবে বোঝাচ্ছি।
আমি কিন্তু ডেপথ কোনো মানে ইয়ে নিয়ে কথা বলতেছি না, যে প্রথম প্রথম আলোর ক্ষেত্রে এর একটা আইপি অ্যাড্রেস আছে, এবং এই আইপি অ্যাড্রেসটাতে আমরা যদি যাই, যেহেতু এখানে সার্ভার ইনস্টল করা আছে, সার্ভারের সাহায্যে আমরা প্রথম আলোর নিউজ গুলো দেখতে পাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এবার একটু আমরা আবার স্ক্রিনে ফেরত যাই। এখানে তার মানে আমি বললাম যে প্রথমে দেখাই, আমি যেগুলো বললাম এগুলো একটু কাজে দেখাই, যে মাই আইপি অ্যাড্রেস থেকে সার্চ করলে দেখবেন এরকম আপনার একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। কিন্তু আমার কম্পিউটারে যেহেতু সার্ভার ইনস্টল করা নাই, আমি যদি এই আইপি অ্যাড্রেসে যাই, অন্য কিছু একটা দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে আমাকে যে ইন্টারনেট প্রোভাইড করছে, আমাকে যে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করছে আমার আইএসপি, সে আইএসপি সার্ভারে চলে গেছে এটা। হ্যাঁ, কারণ হচ্ছে আমার কম্পিউটারটা শেয়ার্ড আইপি, আর এখানে কোনো কিছু ইনস্টল করা নাই, যার কারণে আমার আইএসপির আইপি এতে চলে গেছে এটা। বুঝতে পারছেন? এই হলো আমার আইপি অ্যাড্রেস। আপনারা যদি এই যে মাই আইপি অ্যাড্রেস থেকে সার্চ করেন, দেখবেন আপনারা এরকম একটা নাম্বার পাবেন, এবং প্রত্যেকের নাম্বারটা আলাদা আলাদা হবে, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। প্রত্যেকবার যে একই রকম হবে এমনটা কিন্তু নাও হইতে পারে। বুঝতে পেরেছেন? আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে সবার আইপি অ্যাড্রেস আছে। জি স্যার, জি দেখেছি। স্যার, ডিটেইলস চলে আসবে স্যার। কি আসছে? ফায়ার ডট লিখলে, ফায়ার ডট নেট লিখলে স্যার একবারে আরো ডিটেইলস চলে আসবে পিসির, কোথায় আছে কি আছে। আচ্ছা, আমরা এত ডিটেলস এখন জানার দরকার নাই, আমরা শুধু বুঝতে পারছি যে এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে, এবং এই আইপি অ্যাড্রেসটা দিয়ে সবগুলো পিসিতে কানেক্ট হবে। এখন প্রবলেম হলো, আইপি অ্যাড্রেসের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আমি যদি এখন এই আইপি অ্যাড্রেস গুলো মনে রাখতে যাই, ধরেন আমার এখানে কতগুলো সাইট আছে, আমার এখানে দেখতে পাচ্ছেন যে অন্তত পক্ষে 7-8টা ট্যাব ওপেন করা আছে, তাই না? এখন এই 7-8টা ট্যাব ওপেন করা আছে যখন, আমি যদি মনে করেন যে প্রথম আলোতে যাই, আমাকে একটা আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতেছে। আমি ফেসবুকে গেলে একটা আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতেছে। আমি ধরেন জিমেইলে গেলে আমাকে একটা আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতেছে। ইউটিউবে গেলে একটা আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতেছে। এই নাম্বারগুলো কি মনে রাখা খুব সহজ? না অনেক সহজ, তাই না? তো এই কারণে করা হয় কি, এই যে নাম্বারগুলো ধরেন এখানে আমি দিলাম 192.168.1.2, হ্যাঁ, 4টা সেগমেন্টে ভাগ করা থাকবে। সর্বোচ্চ এই সেগমেন্টগুলোতে ম্যাক্সিমাম নাম্বার হইতে পারবে হচ্ছে 255 পর্যন্ত। মানে এখানে 255 ম্যাক্সিমাম হতে পারবে, এখানে 255 ম্যাক্সিমাম হতে পারবে, এখানে 255 ম্যাক্সিমাম হতে পারবে, এবং লাস্টেরটাও তাই। যাই হোক, এটা জানার দরকার নেই এতটা। তো এই নাম্বারগুলো মনে রাখা সম্ভব না, এই কারণে করা হয় কি, মাঝখানে একটা সার্ভার ইউজ করা হয়। হ্যাঁ, সেই সার্ভার করে কি, এই নাম্বারগুলো মনে রাখে। সেই সার্ভারগুলো এই নাম্বারগুলোকে মনে রাখে। কিভাবে মনে রাখে? ধরেন আমার এখানে জাস্ট আমি লিখে দিব যে prothomalo.com, আমি টাইপ করি। সাহেব হ্যান্ড রেজ করছেন, কিছু বলতে চান? জি স্যার, বলছি আইপি অ্যাড্রেস গুলো কি হচ্ছে গিয়ে জিমেইল বেসিস হয় নাকি মানে ডিভাইস বেসিস হয়? কি বেসিস বললেন? জিমেইল নাকি ডিভাইস, মানে কোনটা বেসিস এই আইপি অ্যাড্রেস গুলো আসে? এটা ডিভাইস বেসিসে, সার্ভারের যে কম্পোনেন্ট আছে না, কম্পোনেন্ট বেসিসে। আমার হচ্ছে ল্যাপটপ আর ফোনের আইপি অ্যাড্রেস সেম আসতেছে। ওকে, আপনি একই ইন্টারনেটে কানেক্ট আছেন সেই জন্য। আচ্ছা ঠিক আছে। এখানে আপনার আইপি অ্যাড্রেসটা পাচ্ছে হয়তো আপনার রাউটার থেকে, জি জি বুঝেন নাই? জি। আপনার এন্ডে এটা হয়তো আপনার রাউটার থেকে পাচ্ছে, যার কারণে আপনি দুটোতে একই অ্যাড্রেস পাচ্ছেন। মূলত এটার কারণ আছে, তবে এটা কনফার্ম জেনে রাখেন যে আমাদের ডিভাইস অনুযায়ী, মানে ইন্টারনেটে যে কানেক্টেড আছে তার সেই অনুযায়ী আমাদের আইপিটা তৈরি হয়। হ্যাঁ, ওকে। হ্যালো স্যার। ব্যাপার আছে, দেখেন আমি জাস্ট একটু এইটুকু কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আমাদের এখানে ধরেন 70.70.16.18, এইটা। তো এইটার জন্য ধরেন আমাদের একটা অ্যাড্রেস আছে ফেসবুক। আমি কিন্তু এই নাম্বারগুলো র্যান্ডম লিখতেছি, হ্যাঁ, আমি কিন্তু কনফার্ম না যে এটা কোন কিসের আইপি অ্যাড্রেস, বা আদৌ এই আইপি অ্যাড্রেসটা আছে কিনা আমি জানি না। যাই হোক, তো দেখেন এটা কিন্তু আমাদের পক্ষে মনে রাখা সহজ না অনেক? স্যার আইপি অ্যাড্রেস মনে রাখা স্যার অনেক কঠিন তো। না, এই যে ও ডোমেইন জি গুলো, স্যার, জি স্যার, ডোমেইন নেম অবশ্যই স্যার মনে রাখা সহজ আইপি থেকে। এইটা কিন্তু মনে রাখা অনেক সহজ, তাই না? তো করা হয় কি, একটা সার্ভার তৈরি করা হয়, সার্ভারের নাম হচ্ছে ডোমেইন নেম সার্ভার। এইগুলাকে বলা হয় ডোমেইন, এইগুলাকে বলা হয় আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এই ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস বলি আমরা এটাকে, ডিএনএস। এই ডিএনএস সার্ভারে আমরা যখন facebook.com লিখি, এটা করে কি, ডিএনএস সার্ভারে চলে যায়। ডিএনএস সার্ভারে চলে যায়, দেখবেন আপনারা যখন ইন্টারনেট রাউটার কনফিগার করেন কিংবা কম্পিউটারে যখন ইন্টারনেট কনফিগার করেন, ডিএনএস দিতে হয়। হ্যাঁ, ডিএনএস। তো আপনি যখন facebook.com লিখতেছেন, এই ডিএনএস এর সাহায্যে করে কি,
সরাসরি ডিএনএস হিট করে। তো ডিএনএস আবার ডিএনএস এরকম করে লেখা থাকে যে facebook.com হলে এই আইপি তে চলে যাবে, বা ধরেন youtube.com হলে এই আইপি তে চলে যাবে, তখন সে এই আইপি তে ফরওয়ার্ড করে দেয় আমাকে। বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে ব্যাপারটা? জি জি স্যার। আমি কি আরেকবার বলবো? স্যার জি বলেন। স্যার দুইটা ডিভাইসের স্যার সেম আইডি এক হওয়া কি স্যার কখনো পসিবল? হ্যাঁ, পসিবল, ভেরি মাচ পসিবল। একই স্থানে থাকলে হতে পারে। আচ্ছা শোনেন, আমি বলি পসিবল কখন, যখন আপনারা একই নেটওয়ার্কে কানেক্টেড থাকবেন। তো আসলে এত ডেপথ এই মুহূর্তে বলার প্রয়োজন নাই। এখন মনে রাখেন যে প্রত্যেকটা এন্ড আসলে ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস আছে মনে করেন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। ইভেন আসলে মজার ব্যাপার হলো একটা ডিভাইসে দুইটা আইপি হতে পারে। তো দেখ, ওগুলো ডিফিকাল্টিজ এর মধ্যে না যাই, আমরা সহজভাবে সবকিছু শিখি। তাহলে আমি কি বললাম? এটা ডিফারেন্ট ক্লাস, আইপি অ্যাড্রেস এটা ডিফারেন্ট ক্লাস। জি, এখানে খেয়াল করেন, আমি ধরেন facebook.com এ যাব, facebook.com, তাহলে কি হবে এখানে বলেন তো? শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বনি আমিন বলেন। জি স্যার। স্যার বলেন। আমার তো ইলেকট্রিসিটি ছিল না, আমি তো পিছিয়ে গেলাম। তো সমস্যা নেই, একদম পিছিয়ে যান নাই। কিছু miss আপনি শোনেন, তাই না? শুরু থেকে শুনুন, খেয়াল করেন। আমি আরেকবার পুরো বিষয়টা রিক্যাপ করতেছি। আমরা ব্রাউজারে গিয়ে লিখতেছি কি facebook.com, রাইট? এটা কোথায় যাচ্ছে তারপরে? স্যার ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে। এই ডিএনএস সার্ভারে এটা যখন যাচ্ছে, তো ডিএনএস সার্ভারে কি লিখে থাকে বলেন তো? স্যার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা লিখে থাকে। ধরেন এখানে আমরা লিখতেছি এরকম একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, বলে দেওয়া আছে যে facebook.com এ আসলে এই আইপি তে পাঠিয়ে দিবা। হ্যাঁ, ধরে নেন, এটা কিন্তু আমি বলতেছি র্যান্ডম নাম্বার। এরপরে কি হবে, এই তখন আমাদেরকে ব্রাউজারে এই ফেসবুকের পেজটা দেখাবে। বুঝতে পেরেছেন? ফেসবুকের আমাদের যে পেজটা আছে সেই পেজটা শো করবে এখানে। ওকে, এরকম। বুঝতে পেরেছেন ব্যাপারটা কিভাবে কাজ করে? জি স্যার। এই ডিএনএস আপনারা অনেকবার ইউজ করেছেন। যদি কেউ কখনো কনফিগার করে থাকেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি হোয়াইট পেজটা দেখা যাচ্ছে? হোয়াইট স্ক্রিন। ওকে, কিভাবে ইউজ করেছেন দেখেন। আপনারা যদি কেউ কখনো ইন্টারনেট কনফিগার করে থাকেন রাউটারে, তখন ইউজ করেছেন। যদি কেউ কখনো ইথারনেট এই যে অ্যাডাপ্টার সেটিংস এ গিয়ে যদি কেউ চেঞ্জ করে থাকেন কখনো, দেখবেন যে এখানে যখন আপনারা সেটআপ করা হয়, এখানে গেলে যে ডিএনএস সার্ভার থাকে। হ্যাঁ, এটা একটা কথা। আর একটা ইউজ করেছেন কখন জানেন? আপনারা অনেক সময় ক্র্যাক ইউজ করেন না? আপনারা? জি স্যার। ওকে, তো এই ক্র্যাক ইউজ করার সময় দেখবেন ওইখানে মানে সিস্টেমটা কিভাবে কাজ করে জানেন? ক্র্যাকের সিস্টেমটা হচ্ছে, যখন আপনি ক্র্যাক ইউজ করতেছেন, তখন ওরা করে কি, ফার্স্টে আপনার ক্র্যাকটা বসাই দিল সফটওয়্যারের মধ্যে। কিন্তু সফটওয়্যার গুলো তো যারা তৈরি করে তারা করে কি, যে কিছুক্ষণ পর পর বা কিছু সময় পর পর চেক করে যেটা আসলে অরিজিনাল প্রোডাক্ট কিনা। বুঝতে পেরেছেন? তো এখন যখন ক্র্যাক আমরা করি, তখন করা হয় কি, এই ডিএনএস এ এইটা চেঞ্জ করা থাকে। মনে করেন যে আমরা ক্র্যাক যেটা সেট করা আছে, যে ধরেন আমরা আইডিএম ইনস্টল করেছি, আমি একটা উদাহরণ দিই, আইডিএম ইনস্টল করেছি ক্র্যাক, হ্যাঁ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এখন ক্র্যাক আইডিএম করে কি, ধরেন idm.check.com, এই একটা সাইটে গিয়ে কিছুক্ষণ পর পর চেক করে যে আমার এটা, বা প্রতিদিন একবার করে চেক করে যে আমার এটা অরিজিনাল কিনা। এখন যখন আমরা ক্র্যাক ইনস্টল করি, তখন করা হয় কি, যে ডিএনএস সার্ভারে বলে দেওয়া হয়, কেউ যদি idm ডট এই সাইটে যায়, তাহলে আমরা তাকে অন্য একটা আইপি তে ফরওয়ার্ড করে দিই, 0.0.1 এরকম একটা ডোমেইনে ফরওয়ার্ড করে দিই। এতে করে কি হয়, এতে করে এই আইডিএম কোনো সময় এই সার্ভারে আর রিচ করতে পারে না। সব সময় আমরা আমাদের লোকাল আইপি তে পাঠিয়ে দিচ্ছি। এই কারণে আপনারা ক্র্যাক করলেও ধরা পড়েন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে ওটা হ্যাক করা হয়, যে ডিএনএস টা চেঞ্জ করে দিয়ে ও যেখানে দিতে যাচ্ছে আমি সেখানে না পাঠায় অন্য একটা আইপি তে পাঠিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। ওকে, এবার যদি এই সম্বন্ধে কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে এখন এই বিষয়ে? স্যার আমি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না। কে বলছেন এটা? বনি আমিন। জি জি জি। ব্যাপারটা খুবই সহজ। প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটে কানেক্টেড হয়,
প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটে কানেক্টেড হয় প্রত্যেকটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ আইপি ইন্টারনেট প্রোটোকল থাকে। ইন্টারনেট প্রোটোকল। এখন এই ইন্টারনেট প্রোটোকলের সাহায্যে জি। আমরা প্রত্যেকটা কম্পিউটার একে অন্যের সঙ্গে কথা বলি বা কানেক্টেড হয়। হ্যাঁ, কথা বলি না তো জি, জি, কানেক্টেড। জি। তো এখন এটাই আমরা বললাম যে আসলে আইপি অ্যাড্রেসটা তো মনে রাখা সম্ভব না, কারণ আমি প্রথম না, না। আলোতে যাব, প্রথম আলোতে যাব আমি, আমার তো প্রথম আলোর আইপি অ্যাড্রেস মনে রেখে সেটা দেওয়া সম্ভব না। তখন আমরা কি করি, তখন আমরা প্রথম আলো .com লিখি, মাঝখানে একটা ডিএনএস সার্ভার তৈরি করা থাকে, এই ডিএনএস সার্ভার করে কি আমাদের প্রথম আলো .comটাকে কনভার্ট করে ওই আইপি তে পাঠিয়ে দেয় আমাদেরকে। এবার বুঝতে পেরেছেন? ও, বুঝছি। তাহলে আপনারা বুঝলেন ইন্টারনেটে কিভাবে আমরা একটা সাইটে যাই বা একটা সাইট কিভাবে কাজ করে। কারো কোনো কোশ্চেন আছে এখন? না স্যার। সবাই ক্লিয়ার তো? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে হ্যান্ড রেজ করবেন। এগুলো একেবারে বেসিক বিষয় যেগুলো আসলে জানা থাকলে আপনার জাস্ট একটু সুবিধা পাবেন। তো কারো কোনো কোশ্চেন নাই? আমি তো একজন কোশ্চেন করি তাহলে। জোসেফ মন্ডল আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, জোসেফ মন্ডল আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাকে বলেন দেখি ডিএনএস সার্ভারের কাজ কি? ডিএনএস সার্ভার কাজ স্যার হচ্ছে যে একটা আইডি থেকে হ্যালো, বলেন, শুনতে পাইলাম না তো আপনার কথা। একটা আইডি দেবে স্যার, ওই আইডির মাধ্যমে যদি আমি ফেসবুকে যাই বা যে আইডিতে যাব সেই একটা আইডির মাধ্যমে সেটা ইন করার জন্য স্যার একটা নতুন কোনো আইডি দেবে স্যার। আইপি ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে আপনি যখন ডোমেইন দিবেন একটা, তখন সে আপনাকে একটা আইপি তে ফরওয়ার্ড করবে। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মারুফুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? সফটওয়্যারটা ইনস্টল করা না থাকলে তো আমাদের কম্পিউটারে কোনো কিছু শো করবে না। তো ওই সফটওয়্যারের সার্ভারটা কিভাবে ইনস্টল করতে হয় বা ওর মধ্যে আসলে কি থাকে এটা এখন জানা খুব জরুরি। যেমন ধরেন, আমার স্ক্রিনটা আমি আবার শেয়ার দেই, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো ব্যাপারটা খুবই সহজ। আমরা বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে অ্যাকচুয়ালি সার্ভার ইনস্টল করি, সার্ভার তৈরি করি। তবে আমরা ইনিশিয়ালি যে এইচটিএমএল লিখবো বা এইচটিএমএল শিখবো, সিএসএস শিখবো, সেটার জন্য আসলে সার্ভার লাগবে না, সার্ভার ছাড়াও আমরা করতে পারবো। মানে ব্যাপারটা এতটাই সহজ। দেখাই দিই আমি, ধরেন আমি আপনাদের জন্য আজকে একটা ফোল্ডার তৈরি করি যেখানে আপনাদের কোডগুলো রাখবো। এটা হচ্ছে চুয়াডাঙ্গা না? ওকে, চুয়াডাঙ্গা 482 482 আপনাদের ব্যাচ নাম্বার। হ্যাঁ, মনে রাখবেন এটা, চুয়াডাঙ্গা 482। ওকে, তো এখানে আমরা জাস্ট সিম্পলি ধরেন একটা ওয়েবসাইট শো করানোর জন্য, যদি এখানে ফরম্যাট দেখা যাচ্ছে না, হ্যাঁ, এটা হইতে পারে পিএসপি হতে পারে, অথবা এইচটিএমএল হইতে পারে, অথবা এএসপি হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। বুঝতে পেরেছেন? তো এরকম একটা এক্সটেনশনে ফাইল রাখতে হয়। তো ধরেন আমরা এখানে একটা ফাইল নিলাম, আমি একটা ফোল্ডার নিলাম। আপনারা তো সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারেন নাকি? জি স্যার। জি স্যার। আমি কিছু কমন বিষয়ে কথা বলবো, এগুলো আপনারা কোনো সময় মিস করবেন না। যেমন হচ্ছে ফোল্ডারের নাম ক্রিয়েট করার সময় কখনো স্পেস ইউজ করবেন না, মনে থাকবে? ফোল্ডারের নাম ইউজ করলে কি হয় স্যার? কখনো স্পেস দিবেন না। অ্যাকচুয়ালি স্পেস দিলে প্রবলেম হয়, আমি বুঝাই দিব এই প্রবলেমটা কি হয়। ফার্স্ট অফ অল এটা মনে রাখেন যে স্পেস দেওয়া যাবে না। এবার আমরা একটা ফাইল নেই এখানে, আমি এমনিতেই টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে নামকরণ করতেছি যে test.html। আমরা যখন HTML শিখবো বা HTML লিখবো, তখন আমাদেরকে .html এক্সটেনশনে ফাইল তৈরি করতে হবে।
অনেকের কম্পিউটারে প্রবলেম থাকতে পারে, এক্সটেনশন দেখা নাও যেতে পারে। তো এটা কই থেকে দেখতে হয়? এটা আপনারা পাবেন এই যে ফোল্ডার অপশনসে গিয়ে দেখবেন যে ভিউ এর মধ্যে এই যে এখানে এক্সটেনশন গুলো হাইড করা থাকতে পারে। হাইড এক্সটেনশন এটা থাকতে পারে, টিকটা উঠাই দিবেন, তখন এক্সটেনশনটা দেখতে পাবেন। ওকে, কারণ যদি এক্সটেনশনটা দেখা না যায়, মানে .html টা দেখতে না পারেন, ফাইল থেকে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশনসে যাবেন, যাওয়ার পরে ভিউ এর মধ্যে এখান থেকে টিকটা উঠাই দিবেন। মনে থাকবে? তাহলে দেখবেন এক্সটেনশনটা দেখা যাচ্ছে। তো আমরা .html যখন লিখলাম, দেখেন অলরেডি ব্রাউজারের চিহ্ন চলে আসছে। যদি না আসে তাও প্রবলেম নাই, ডাবল ক্লিক করে আপনি এটা গুগল ক্রোমের সাহায্যে ওপেন করবেন অথবা মজিলা ফায়ারফক্সের সাহায্যে ওপেন করবেন। ঠিক আছে, তো আমরা মাইক্রোসফট এজের সাহায্যে ওপেন করি, এটাও মানে ভালো। দেখেন আমাদের এই পেজটা এখানে চলে আসছে। এই যে খেয়াল করেন এখানে কি আসছে, d./ফাইল, তারপর d:" দিয়ে চুয়াডাঙ্গা 482 টেস্ট HTML। এইখানে ফাইলটা রাখা আছে বিধায় আমি যখন এইভাবে লিখছি তখন কিন্তু এটা দেখতে পাচ্ছি। যদিও এখন এর মধ্যে কিছু নাই, তো আমরা চলেন একটু কিছু লিখি এর মধ্যে। আমি যদি এটাকে টেক্সট এডিটরের সাহায্যে একটু ওপেন করব সুবিধার জন্য, এখন এই মুহূর্তে আমি ধরেন এখানে লিখলাম ওয়েলকাম টু LDP, সেভ করলাম। আমি যদি এবার এটাকে রিলোড করি, দেখবেন এখানে ওয়েলকাম টু LDP লেখা আসছে ব্রাউজার। বুঝতে পারলেন? অর্থাৎ এখানে কি হচ্ছে, আমরা যে সার্ভারের অ্যাড্রেসটা তৈরি করা লাগছে না, আমরা এখানে জাস্ট ফাইল প্রোটোকলের সাহায্যে এই অ্যাড্রেসটাতে গেছি, যাওয়ার পরে টেস্ট HTML লিখে দিলাম, ওইটা এখানে শো করতেছে। এতটাই সিম্পল। আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল নেবেন, তারপরে সেই ফাইলটা আপনি এখানে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করবেন। পারবেন না? জি স্যার। এখানে এই অ্যাড্রেসটা বোঝার মধ্যে একটু ব্যাপার আছে, একটা ছোট্ট ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখেন এখানে ফাইল প্রোটোকল দেওয়া, ফাইল তারপরে এরকম। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এখানে ফাইল দেওয়ার কারণ হলো যে এটা আমাদের লোকাল কম্পিউটারে আছে। যদি দেখবেন বিভিন্ন সময় এটা এরকম থাকে, HTTPS কিংবা HTTP, হ্যাঁ এরকম থাকতে পারে অনেক সময়। HTTPS হতে পারে বা HTTP হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। বুঝতে পেরেছেন? তবে এটা লোকালি আছে, এই জন্য ফাইল লেখা আসছে। তাহলে এরকম করে একটা ফোল্ডার তৈরি করবেন এখন। ও আরেকটা বিষয় যেটা বললেন যে স্পেস দিলে কি ক্ষতি হতে পারে, ওয়েল আমরা যদি স্পেস দেই, দেখেন এই স্পেসটা কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে এখানে কি লেখা আসছে দেখেন তো, একটু দেখেন তো। তা তো আসছেই %20। জি জি জি। এই কনভার্সনটা একটা ঝামেলা। আপনি স্পেস দিলে এটা কনভার্ট হয়ে এটা কি বলা হয়, এনকোডিং করতেছে, এনকোডিং করে %20 তে আসতেছে। এই ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্পেস ইউজ করব না। ওকে মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে একটা ফোল্ডার তৈরি করবেন এখন। ফোল্ডার তৈরি করার পর একটা ফাইল নেবেন test.html, তারপরে এটা ব্রাউজারে ওপেন করবেন, করে দেখবেন যে হচ্ছে কিনা। যদি হয় তারপর আমরা গতদিনে সবাই তো VS কোডটা ইনস্টল করছি, তাই না? ভিজুয়াল স্টুডিও কোড, এই সফটওয়্যারটা। জি স্যার, করেছি স্যার। জি স্যার। ওকে, ওইটা আমাদের একটু পরে লাগবে, আগে সবাই এটুকু করেন। আপনার HTML ফাইল নেবেন, মনে রাখবেন HTML ফাইল এক্সটেনশন সবসময় .html হবে, হ্যাঁ। আর এখানে টেস্ট আমি লিখছি, আপনারা লিখবেন হচ্ছে ইনডেক্স। ইনডেক্স কেন লিখবেন এটা আমি বলে দিব, index.html লিখবেন। ওকে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, লিখেন, লিখে এটা কমপ্লিট করেন, করে হ্যান্ড রেজ করবেন, যা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবেন, হ্যাঁ। এটা খুব সহজ, মানে জটিল ভাবার কিছু নাই। আমরা সবাই তো VS কোড ইনস্টল করেছি, তাই না? একটা ছোট জিনিস চেক করেন তো, আপনারা যে ফোল্ডারটা নিয়েছেন সেই ফোল্ডারে ফাঁকা জায়গাতে, হ্যাঁ ফাঁকা একটা জায়গাতে রাইট ক্লিক করবেন, একদম ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে দেখেন তো এখানে ওপেন উইথ কোড আসছে কিনা। আপনি যে ফোল্ডারে নিয়েছেন ফাইলটা, সেই ফোল্ডারে বা যে নেন নাই এখনো, জাস্ট ফোল্ডার তো তৈরি করছেন, সেই ফোল্ডারের মধ্যে একটা ফাঁকা জায়গাতে দেখেন তো ওপেন উইথ কোড আছে কিনা। না স্যার। না স্যার, নাই। নাই না? নাই কার কার হ্যান্ড রেজ করেন দেখি, কার কার নাই। ভাই আমার নাই, কিন্তু আমি নিয়ে আসছি, মানে ওপেন উইথ ওইটা দিয়ে ওপেন উইথ করছি। না না, আমি বলছি এমনিতেই, মানে কনটেক্সট মেনুতে এখানে রাইট ক্লিক করে নাই কার কার হ্যান্ড রেজ করেন।
চন্দন দেব, বনিয়ামিন, আপনাদের কি আছে? আতিয়ার রহমান, আমার নাই ভাই, আমার নাই, মানে তাহলে হ্যান্ড রেজ করেন একটু। জি জি ভাই। ফোল্ডারটা দ্রুত করবেন, হ্যাঁ আমি যাই বলবো তাড়াতাড়ি করবেন, তাহলে আপনারা কিন্তু তাড়াতাড়ি ফিডব্যাক পাবেন, ক্লাসটা আমরা তাড়াতাড়ি আগায় নিয়ে যেতে পারবো। জি ভাই। জি স্যার। কারকান নাই, জোসেফ মন্ডল, আব্দুল হালিম, রাজ শাহমাদ, শ্যামল মন্ডল, তানভীর আহমেদ, ইকরামুল হক, একটু জানান আপনাদেরটা আছে না নাই? আপনি আমি বললেন যাদের না নাম যাদের বললাম, নাই তারা হ্যান্ড রাইজ করার জন্য। ইকরামুল কি দুইটা আইডি ইউজ করতেছেন নাকি? না স্যার, এই যে পিসিতে আমি দেখতেছি স্ক্রিন, আর Okay, আমার ঠিক আছে। ক্যামেরা হচ্ছে ফোনে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম অন্যদেরটা আছে। চন্দন আপনারটা কি আছে না নাই? চন্দন, শ্যামল মন্ডল, স্যার আমারটা নাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো নেটের প্রবলেম, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ওকে ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনারা যখন ভিএস কোডটা ইনস্টল করেছেন তখন এখানে একটা অপশন ছিল, হ্যাঁ ওইখানে হয়তো টিক দেন নাই, বা আমিও তো বলে দেই নাই, ওই টিকটা দিলে এটা আসতো এবং এটা আসলে এটা বেশি সহজ হইতো। তারপরও সমস্যা নাই, টিক ছাড়াও করা যাবে। স্যার আমি এর আগে ব্র্যাকেট ওপেন করছিলাম বলে আমার লেখা হচ্ছে ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট। সমস্যা নেই, ব্র্যাকেট আমরা এখন ইউজ করব না, আমরা যেখানে যারা আছি সবাই ভিএস কোড ইউজ করব। ওকে ওকে স্যার। দেখেন আমি এখন আমাদের এখান থেকে আমার এই স্টার্ট মেনু থেকে ভিএস কোডটা ওপেন করলাম, হ্যাঁ তো আমার মনে হয় আগের ফোল্ডার ওপেন করা ছিল যার কারণে সেটা চলে আসছে, তো আমি এই ফোল্ডারটা কেটে দিই। আপনাদেরটা দেখবেন এরকম একটা ফাঁকা ফোল্ডার আসবে, এরকম আপনি যখন ভিএস কোডটা ওপেন করবেন এরকম একটা ফাঁকা ফোল্ডার আসবে যেখানে ওয়েলকাম একটা ট্যাব আসবে। ওকে এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ওপেন ফাইল না, অলওয়েজ আপনারা ওপেন ফোল্ডার করবেন, হ্যাঁ অলওয়েজ ওপেন ফোল্ডার করবেন। এই ফোল্ডারে করার পরে আপনি যেখানে আপনার ফোল্ডারটা তৈরি করলেন, ধরেন আমি এখানে করেছিলাম ডি ড্রাইভে চুয়াডাঙ্গা 482, আপনারা এরকম ডি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে করবেন, অবশ্যই সি ড্রাইভে করবেন না, কারণ আপনি যদি ভুলবশত কখনো উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে কিংবা যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আর আপনি রিকভার করতে পারবেন না। হ্যাঁ সি ড্রাইভে বা ডেস্কটপে না করে আপনারা করবেন কি ই ডি বা অন্য কোনো ড্রাইভে করবেন। ওকে ডি ড্রাইভে আমি যে ফোল্ডারটা নিয়েছি সেই ফোল্ডারটা ওপেন করলাম, খেয়াল করেন আমি যে ফোল্ডারটা নিয়েছি সেই ফোল্ডার ওপেন করলাম, কোনো ফাইল সিলেক্ট করলাম না, করার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। ওকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে দেখবেন এই যে বাম পাশে আপনার এখানে এডিটরসে ওপেন এইটা চলে আসছে, আমার এখানে এই ফাইলটা আছে, আমি ফাইলটাও ডিলিট করে দিচ্ছি যেহেতু আমরা নতুন করে করতেছি, এখানে কোনো ফাইল নাই এখন। হ্যাঁ একটু ভালো করে সবাই দেখবেন তারপরে করবেন, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের প্রতিদিনই অনেক অনেক ফাইল তৈরি করতে হবে, তো প্রথমবারে বুঝে গেলে জিনিসগুলো আমাকে বারবার বুঝাইতে হবে না আর। তাহলে আমি কি করলাম, আর এই ওয়েলকামটা কেটে দিতে পারেন, এখানে টিক দিয়ে কেটে দিলে সমস্যা নেই। তাহলে আমি কি করলাম, ফাইলে গেলাম, যাওয়ার পরে ওপেন ফোল্ডার, এবং আমি যে ফোল্ডারটা নিয়ে কাজ করব সেই ফোল্ডারটা আমি ওপেন করলাম। আপনারা ডে 1 ডে 2 ডে 3 এভাবে লিখতে পারেন। হ্যাঁ যেমন আমি এর মধ্যে চাইলে ডে 1 ডে 2 লিখতে পারবো, চুয়াডাঙ্গা 482 লিখে রাখছি, আমি সিলেক্ট করলাম, এখানে এই ফোল্ডারটা বাম পাশে ওপেন হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের এই পাশে হয়তো এতগুলো অপশন থাকবে না, তাই না? স্যার চারটা আছে, আপনাদের এখানে হয়তো চারটা আছে, এতগুলো অপশন নাই। ওকে তো এতগুলো অপশন হয়তো আপনাদের এখানে নাই, তো সমস্যা নাই, এগুলো পরে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো অপশনগুলা। আমি এখান থেকে খেয়াল করেন এই যে এখানে ছোট্ট 4টা শর্টকাট আছে, ছোট্ট 4টা শর্টকাট। প্রথমটা হচ্ছে ফাইল তৈরি করার জন্য, পরেরটা হচ্ছে ফোল্ডার তৈরি করার জন্য, হ্যাঁ তারপর এটা রিফ্রেশ করার জন্য, আর এটা হচ্ছে কলাপস করার জন্য। তো আমাদেরকে লাগবে হচ্ছে ফাইল তৈরি করা। দেখেন আমরা এই নিউ ফাইলে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে নামটা লিখে দিব, আমাদের লাগবে হচ্ছে index.html। ওকে index.html মনে রাখবেন, আমরা ফাইল তৈরি করে ফেললাম সহজে, আগেরবার ঝামেলা হয়েছিল, এটা কিন্তু ঝামেলা হলো না। তাহলে আমি কি করলাম, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, তারপর এই যে প্রথম যেটা আইকন নিউ ফাইল, নিউ ফোল্ডার না কিন্তু, আমরা নিউ ফাইলে ক্লিক করে index.html ফাইলটা তৈরি করে নিলাম। একই সঙ্গে দেখেন ডান পাশে এই ফাইলটা এখানে চলে আসছে, আমি যদি এখানে লিখি এখন ওয়েলকাম টু LEDP
এটা কিন্তু চলে আসলো এখানে। কারণ আমরা এটাকে আবার চাইলে ব্রাউজারে গিয়ে দেখতে পারবো। আমরা এখানে এসে ডাবল ক্লিক করি, দেখেন ব্রাউজারে এটা চলে আসবে, ওয়েলকাম টু এলবিটিপি চলে আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি তাহলে এইটুকু সবাই করতে পারবেন না ভিএস কোড দিয়ে? এটুকু করে ফেলেন। হ্যাঁ, এরপর জাস্ট এরপর থেকেই আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করব। স্যার আরেকবার একটু দেখাই দিবেন প্লিজ। ভিএস কোড ওপেন করবেন, ভিএস কোড ওপেন করার পরে এইখানে গিয়ে নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করে ফাইলের নামটা লিখে দিবেন index.html। তারপর এখানে কিছু একটা লিখবেন বা কিছু না লিখলেও চলবে। এই আর আমি কিছু বুঝতে পারি না স্যার। আপনি কি আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন? আছে এরকম একটা আইকন আছে, এটার নাম হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করবেন। ওকে, জি এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে লিখবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার। জি, লাইভ সার্ভার একটা প্লাগইন। এখানে আসলে মূলত আছে প্লাগইন বা এক্সটেনশন। এই লাইভ সার্ভারটা আমরা ইনস্টল করে নিব। জি 5.6.1 জি 5.6.1 বাই ঋত্বিক ডে। এটা কি ইনস্টল করতে হবে? হ্যাঁ, এটা ইনস্টল করে নিন সবাই। এটা কোথায় পাবো? এটা কি চ্যাটে? স্ক্রিনের দিকে একটু তাকান, তাহলে দেখতে পাবেন। এখানে এখানে ক্লিক করবেন এক্সটেনশনে। হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করে এখানে লাইভ সার্ভার লিখবেন। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? খুব ছোট আকারে দেখতে পাচ্ছি। কেন? আমার ঠিক আছে স্যার ইনস্টল কমপ্লিট, বাট আমার একটা প্রবলেম হচ্ছে ওই যে যেখানে আপনি হলো ব্রাউজারে ওপেন হচ্ছে না। আমার ব্রাউজারে ওপেন না হোক, একটু ওয়েট করেন, আগে এটা ইনস্টল করে নেন। ইনস্টল শেষ। ইনস্টল হয়ে গেছে। সবাই ইনস্টল করে নেন, ব্রাউজার ওপেন হওয়া লাগবে না। স্যার কি? স্যার আমার স্যার আনইনস্টলের অপশন আসছে, কিন্তু স্যার আপনার মতো স্যার ডিজেবলের কোনো অপশন তো স্যার আসতেছে না স্যার। জি ভাইয়া, কি হয়েছে? আমারও আনইনস্টল অপশন আসছে। স্যার ইনস্টল করার পর স্যার ডিজেবল অপশনটা আসতেছে না, কিন্তু স্যার সবই ঠিক আছে। কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন তাহলে হবে। ওকে, তাহলে ইনস্টলই হবে, আর কিছু এখন লাগবে না। স্যার এখন এসছে স্যার। এটা কি ইনস্টল হয়ে গেছে সবার? জি 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 এক্সটেনশন দিয়ে লাইভ সার্ভার। হ্যাঁ, এটা ইনস্টল করার সুবিধাটা কি দেখেন, এটা ইনস্টল করার পরে আপনি রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওপেন লাইভ সার্ভার আছে, দেখা যাচ্ছে? জি জি স্যার। ক্লিক করলে অটোমেটিক্যালি ব্রাউজার ওপেন হয়ে যাবে। দেখেন ব্রাউজারে এবার একটা আইপি অ্যাড্রেস দিয়ে চলে আসছে। স্যার আরেকবার একটা আইপি অ্যাড্রেস আসছে, একটা প্রোটোকল আসছে, দিয়ে ফাইলটা দেখাবে। অর্থাৎ ভিএস কোডে গিয়ে এখানে গিয়ে রাইট ক্লিক করে আপনি ওপেন উইথ লাইভ সার্ভার দিবেন, তাইলেই চলে আসবে। বুঝতে পারলেন? লাইভ সার্ভারটা ইনস্টল করার জন্য এক্সটেনশনে যেতে হবে, এই যেখানে বাম পাশে এক্সটেনশনে গিয়ে এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করতে হবে। লাইভ লিখলেই চলে আসবে। এক্সটেনশন গিয়ে লাইভ সার্ভার লিখে লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। লাইভ সার্ভার যেটা ভার্সন হচ্ছে 5.6.1। এক্সটেনশন গিয়ে লাইভ সার্ভারে এটা যে ইনস্টল করতে হবে স্যার। জি হ্যালো জি জি ভাইয়া, আপনি এই যে index.html লিখছেন না, এর আগে একটা চিহ্ন এসেছে, কিন্তু আমাদের এখানে কোনো এই চিহ্নটা আসেনি ভাইয়া, এই যে লাল মতন। অ্যাকচুয়ালি চিহ্ন টিহ্নর এখন দরকার নাই। হ্যাঁ, আমি আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা সময় ধরে কাজ করতেছি, অনেক আমার এক্সটেনশন ইউজ করা আছে, ওগুলোর মাধ্যমে ও আসতেছে। আচ্ছা ঠিক আছে, সরি। এখন আচ্ছা আচ্ছা, দেখেন এই এইচটিএমএল ফাইল নিলাম কেন, নিলাম একটা ফোল্ডার নিলাম, আবার এটাকে লাইভ সার্ভারের সাহায্যে ওপেন করলাম, কেন এগুলো করলাম? মূলত লাইভ সার্ভারে ওপেন করার ফলে আমাদের দেখেন এই যে লোকাল আইপি 127.0.1, এটা সব সময় আপনার নিজের কম্পিউটারের আইপি অ্যাড্রেস, সব সময় অলওয়েজ 127.0.0.1। এর সঙ্গে একটা প্রোটোকল দিয়ে দিছে আবার পোর্ট। লাইভ সার্ভারের কাজটা কি স্যার? কথাটা শেষ করি।
দেখেন ভালো করে দেখতে থাকেন ভাই, ভালো করে দেখেন আগে। খেয়াল করেন এখানে আইপি অ্যাড্রেসের সঙ্গে একটা পোর্ট দিয়ে এটা ওপেন করে দিছে। মূলত লাইভ সার্ভারের সাহায্যে আমরা যখন এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করতেছি, মূলত কাজটা কি হবে, মানে এটা অটোমেটিক্যালি আমরা যখন এটা সেভ করব অটোমেটিক্যালি এখানে আপলোড করে ফেলবে। এই জন্য এটার নাম লাইভ সার্ভার। ধরুন আমি এখানে লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম। এখন ওয়েলকাম লিখলে দেখেন ওয়েলকামটা এখানে আমরা রিলোড করা লাগতেছে, কিন্তু এটা রিলোড করা লাগবে না, যেহেতু আমার লাইভ সার্ভার অন করা আছে অটোমেটিক্যালি আসবে। তবে এখানে না আসার পেছনে একটা ছোট্ট কারণ আছে, সেই কারণটা ফিক্স করলে দেখবেন আমরা এখানে লিখে সেভ করলে এখানে অটোমেটিক্যালি আপলোড হবে, ব্রাউজারে গিয়ে রিলোড করার দরকার নেই। ঠিক এই কারণেই আমরা লাইভ সার্ভারটা ইনস্টল করতেছি। হ্যাঁ, আর এখানে আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে, একটু ফাইল থেকে আসে নাই। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমরা যে ফোল্ডারে এটাকে নিব সেই ফোল্ডারে সার্ভারটা রান করতেছে। ওকে, এবার আমরা চলেন এইচটিএমএল ফাইল লিখি। মূলত আপনারা যে কোনো ওয়েবসাইটে গেলে, যে কোনো ওয়েবসাইট, যেমন আমরা প্রথম আলো দেখছি আজ সকাল থেকে বা শুরু থেকে যদি বলি, যে প্রথম আলোতে গেলে আপনারা দেখতে পাবেন এটাকে রাইট ক্লিক করে, যদি করতে হবে না কিন্তু আগে দেখেন সবাই, হ্যাঁ, ভিউ পেজ সোর্সে ক্লিক করেন, দেখবেন এই পেজের পেছনে কতগুলা কোড লেখা। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু একদম নিচে দেখেন অনেক বড় একটা পেজ, হিসাব করলে দেখা যাবে এখানে কয়েক হাজার লাইন আছে, যদিও এগুলো এক লাইনে লেখা আছে অনেক কিছু, 208 লাইন, কিন্তু আসলে এগুলো হাজার হাজার লাইন লেখা আছে। হ্যাঁ, এই পুরা কোড আমাকে বুঝতে হবে যে কিভাবে, না পুরো কোড আমি পুরোপুরি বুঝবো না, ভয় নাই, শুধু কোডের স্ট্রাকচারটা আমাকে পড়তে হবে। ওকে, তো এই যে ফরম্যাটে লিখছে, এই ফরম্যাটে লিখলে মূলত এইভাবে শো করে। এটা ওই রকম করে লিখছে বলে এরকম করে দেখাচ্ছে, ওইরকম করে অর্গানাইজ না করা থাকলে দেখাতো না, এরকম করে দেখাতো না। যেমন দেখেন এখানে এই যে মেনুটা সুন্দর করে বাম পাশে আসছে, তারপরে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছে, লোগো আছে উপরে, এখানে ভাষা সিলেক্ট করা যাচ্ছে, বাংলা ইংরেজি। হ্যাঁ, লগ ইন করা যাবে, নোটিফিকেশন দেখাচ্ছে এখানে। এরপরে আবার সার্চ করার অপশন আছে, সার্চে ক্লিক করলে একটা অংশ লোড হবে। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট সুন্দর করে ডিজাইন করা, এই সুন্দর করে ডিজাইন করাটা আমরা শিখব। তো এখানে যদি খেয়াল করেন, যদিও অনেক বেশি আছে, এখানে সবার শুরুতে একটা লাইন লিখতে হয়, ডক টাইপ এইচটিএমএল, এরপরে এইচটিএমএল শুরু হয় লেখা। চলেন আমরা নিজেরা কোড করি এবার, ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড। আমি এখানে index.html নেওয়ার পেছনে একটা ছোট্ট কারণ হলো, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে মূলত সার্ভারের সাহায্যে এই পেজগুলা ওপেন হয় বা দেখানো হয়। তো সার্ভার করে কি, মানে ডিফল্ট বা শুরুতেই index.html বা index.php কে খোঁজে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এখানে index.html টাকে খুঁজবে শুরুতেই। যদি সে index.html পায়, তাহলে সে, আমরা যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখে নাও দেই, তাহলে ওই index.html টাকে লোড করবে। এই জন্য আমরা এখানে index.html টা মূলত শুরু করি, এটা একটা ব্যাপার। ওকে, সেটা গেল। এখন চলেন আমরা ভিএস কোডে আমাদের কোডগুলো লিখবো। তো আমি এটা এক পাশে রাখি, এটা এক পাশে রাখি, দুটো আলাদা আলাদা করে দুই পাশে রাখলাম, যাতে আপনারা একইভাবে দুইটা দেখতে পান। এবং স্ক্রিনটাকে একটু জুম করে নিলাম, হ্যাঁ, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, আমার স্ক্রিনটা কি স্পষ্ট দেখা স্যার যাচ্ছে? আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, আমি স্ক্রিন শেয়ার দিছি, আমার একটু ক্লিয়ার করে দেন। জি, দেখতে পাচ্ছি, দেখেন ভার্চুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করলাম। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও শর্টকাটে বলা হয় ভিএস কোড। ভিজুয়াল স্টুডিও, এটা নয়েজ আসতেছে কই থেকে, একটু মিউট করে রাখেন। কার ওখান থেকে নয়েজ আসতেছে? তো আমার এখানে নাই স্যার। তারপরে এক্সপোর্ট, এক্সপ্লোর, জি, এক্সপ্লোরে গেলাম, গিয়ে এখানে যে ফোল্ডারটা আছে ওপেন ফোল্ডার এলইডিপি সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, এবার কি করব স্যার, এবার বলেন একবার। হ্যাঁ, এটা তো ইনস্টল হয়ে গেছে, এখন আপনি এটা কেটে দিতে পারেন চাইলে, এটা আর লাগতেছে না। আর আমাদের এখানে ইন্ডেক্সটা ওপেন হয়ে আছে, আপনি সবসময় এক্সপ্লোরারে ক্লিক করে রাখবেন, হ্যাঁ, যাতে করে আমরা ফাইলগুলো দেখতে পাই আমাদের। জি, আমরা সবাই এই জায়গাতেই আছি এবং এখানে আমি শুরু করতে যাচ্ছিলাম। আমরা এখন এখানে কোড লিখবো। দুইটা শেয়ার হয়ে গেছে স্যার, ওনাটা কেটে দিতে বলেন। দুইটা শেয়ার হয় নাই, ইনি আরেকটা উইন্ডো ওপেন করে রাখছে, এই উইন্ডোটা কেটে দিতে বললাম তো। আমাকে শুনতে পাচ্ছেন?
এই যে পেছনের উইন্ডোটা কেটে দেন, পেছনের উইন্ডোটার প্রয়োজন নাই। এটা জি। Okay. এখন আপনি এই উইন্ডোতে কোড করবেন, বাস, দ্যাটস ইট। আর কোনো কনফিউশন আছে আপনার? এই এতটুকুই কাজ, এই এত সময় ধরে কি এটাই শিখালেন স্যার? জি, এত সময় ধরে এটাই শিখালাম। ও ঠিক আছে, তাহলে আমার এখানে এই ভিজুয়াল স্টুডিও কোডটা যখন আমি ইনস্টল করব, ইনস্টল করার পরে আমি ফাইলে এক্সপ্লোর করব, এক্সপ্লোর করলে ওই ফোল্ডারটা আমার ওপেন হবে। জি এটাই তো স্যার? জি। হ্যালো, আপনাকে যদি নতুন একটা ফাইল তৈরি করতে হয় কোথায় ক্লিক করবেন বলেন তো? আর এই যে এই কোডটা index.html, এই কোডটা লিখলে, এই কোডটা লেখার উদ্দেশ্যটা কি? কোডটা লিখলে কি কাজ হবে? আচ্ছা, আপনি কি আমার পুরো কথাটা শুনতে পান নাই? ওনার নেটের সমস্যা স্যার, ওই জন্যই এত স্যার? কোশ্চেন। জি শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ, আপনাকে যদি নতুন একটা ফাইল তৈরি করতে বলা হয় আপনি কোথায় ক্লিক করবেন বলেন তো? আমাকে শুনতে পাচ্ছেন? বললাম না ওনার নেটের সমস্যা, ওই জন্য এত প্রশ্ন আসছে। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ওনার জন্য ভিডিও একমাত্র সমাধান স্যার। আচ্ছা দেখেন, আমরা যেখানে ছিলাম ওখান থেকে একটু কন্টিনিউ করি আবার। ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল আমরা index.html নিলাম। আমি বলে দিয়েছি index.html কেন নিলাম। কারণ হচ্ছে ডিফল্ট ভাবে সার্ভার আগে দেখে index.html আছে কিনা, যদি থাকে সেটা শো করে, আর না থাকলে অন্য ফাইল বা তারপরে যেটা আছে এরকম করে শো করতে থাকবে। হ্যাঁ, ঠিক এই কারণে আমাদের এই নামকরণটা ইন্ডেক্স, আর কোনো কারণ নেই। আপনি অন্য নাম দিয়ে টেস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন HTML কোড লিখবো, HTML কোড লিখে দেখব। তো HTML এর কোডে শুরু যেটা লিখতে হয় এটা হচ্ছে ডক টাইপ। এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা কিন্তু যদিও আমরা একেবারে খুবই বেসিক শিখবো, যারা অলরেডি HTML জানেন তাদের কাছে এগুলো মানে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা জানা থাকলে প্রতিদিন তো আমাদের এই কাজটাই করা লাগবে, তাহলে আপনার পরবর্তীতে বুঝতে সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? তো এই জন্যই আসলে এতবার করে বলা বারবার। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে এইভাবে লিখবো। প্রত্যেকটা ট্যাগ এরকম অ্যারো ব্র্যাকেটের মধ্যে থাকবে। হ্যাঁ, এরকম অ্যারো গ্রেটার দেন স্মলার দেন সাইন যেটা আর কি, এরকম অ্যারোর মধ্যে থাকবে। একটা জায়গায় শুরু হবে, হ্যাঁ, একটা জায়গায় শুরু হবে আর একটা জায়গায় গিয়ে শেষ হবে। শেষের সময় শুধু একটা স্ল্যাশ দিয়ে ট্যাগ লিখতে হয়, এই ডিফারেন্সটা এইটুকুই। হ্যাঁ, এখন এই ট্যাগের জায়গাতে TAG যেখানে আমি লিখছি সেখানে আমি বিভিন্ন রকম কিছু লিখবো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যাগ লিখবো আমরা। মূলত এটাই হচ্ছে HTML এর বেস স্ট্রাকচার, মনে থাকবে? অর্থাৎ কি, আমি আরেকবার বলি প্লেন করে, TAG আমি লিখলাম, ব্র্যাকেট দিলাম, দেখেন এই এখানে হয়ে গেল এরকম। শুরু হবে একটা, শেষ হবে একটা। অলওয়েজ সব সময় আপনারা ফলো করবেন, যখনই একটা ট্যাগ লিখেছেন আপনারা সেই ট্যাগটা সঙ্গে সঙ্গে ক্লোজ করবেন। ধরেন আমি এখানে ট্যাগ লিখলাম, সঙ্গে সঙ্গে ক্লোজ করবেন। হ্যাঁ, ক্লোজিং ট্যাগটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। তাহলে পরবর্তীতে গিয়ে যখন এর মধ্যে আবার ট্যাগ হবে, অনেক বড় হয়ে যাবে, তখন এটার ভুলে যাবেন না যে এটা শেষ করছি না শেষ করি না, এটা আর ভুলে যাবেন না। ওকে, জি স্যার। তাহলে আমরা শুরু করব। HTML টা লিখতে হয় এরকম করে, HTML ট্যাগ। দেখেন এখানে দুটো ট্যাগ হয়ে গেল। এখন আমি এর মধ্যে আবার লিখবো, ট্যাগের মধ্যে না কিন্তু, মানে এর মধ্যে না, দুই অ্যারোর মাঝখানে এখানে। ভাইয়া ক্লোজিং ট্যাবটা কিভাবে আসছে ভাই? এই যে অ্যারো দিয়ে তারপরে স্ল্যাশ, তারপরে এটা কি সম্পূর্ণ টাইপ করা লাগবে নাকি ইন্টারমালে চলে আসবে? স্যার মনে হচ্ছে আপনার অটো চলে আসছে। অটো স্যার আপনি ইন্টার চাপ দিচ্ছেন না? জি জি, আপনি ইন্টার চাপটা অটো চলে আসছে, কিন্তু আমাদের তো আসছে না। আসছে না? জি না ভাই। ট্যাব চেপে দেখেন তো, আপনি যদি HTML লিখবেন বা আপনি অ্যারো দিয়ে লিখেছেন, অ্যারো দিয়ে HTML ইমেজটা ইনস্টল করা লাগবে না? জি জি, আমার এটা অটো চলে এসেছে ভাই, এসেছে এবারে। ইমেজ বাই ডিফল্ট হচ্ছে আপনার VS কোডে ইনস্টল করা থাকে। জি ভাই, এসেছে, অটো এসেছে। তাহলে এটা একটু দেখেন সবাই, আমি যখন কথা বলছি দয়া করে এখন টাইপ করতে, পরে টাইপ করতে। ট্যাব। জি স্যার। আপনারা এখন খালি দেখেন, টাইপটা একটু পরে করুন, খুব সহজ বিষয়, জাস্ট একটু দেখলেই টাইপ করাতে সময় লাগবে না।
বুঝতে হবে। দেখেন এইচটিএমএল লিখলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। এইচটিএমএল এর মধ্যে দুইটা অংশ থাকে, মনে রাখবেন। কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে বডি। দেখেন আমি কিভাবে লিখলাম, অন্য ট্যাগগুলো যেভাবে লিখেছি এন্ড করেছি একই রকম ভাবে, কিন্তু সবই কিন্তু করলাম। হ্যাঁ, এখানে বডিও দেখেন শুরু এবং শেষ করলাম, বুঝতে পেরেছেন? বডিটাও শুরু শেষ করলাম এখান থেকে। এখন যদি আমরা আমাদের সবগুলা কোড লিখবো আমরা এই বডির মধ্যে, মনে থাকবে সবগুলা কোড। আপনারা যে ভুলগুলো করবেন সেটা হচ্ছে যে অনেক সময় এগুলা জাস্ট এলোমেলো করে রাখবেন, যে এটা এখানে লিখছি, এটা পরে চলে গেছে, এটা এরকম করে চলে গেছে, এরকম এলোমেলো করবেন। তো এলোমেলো করবেন না, জিনিসগুলো সুন্দর করে একদম অর্গানাইজ করে লিখবেন। এই যে হেড, এই যে বডি। হ্যাঁ, হেডের মধ্যে হচ্ছে কিছু অংশ থাকবে যেটা ব্রাউজারের জন্য, আর বডিতে আমরা যা লিখবো, বডিতে ধরেন আমি লিখবো হচ্ছে ওয়েলকাম। খেয়াল করেন, আমরা বডিতে যা লিখবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে দেখাবে। এই দেখেন ওয়েলকাম চলে আসছে। আমি যদি এখন ওয়েলকাম চেঞ্জ করে লিখি ওয়েলকাম টু এলইডিপি লিখে যদি আমি সেভ করি, দেখেন এটা কিন্তু আমি আর ব্রাউজারে গিয়ে রিলোড করি নাই, তারপরে ব্রাউজারে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। খেয়াল করছেন? না করলে আরেকবার দেখেন, ওয়েলকাম টু ব্রাউজারে আসতেছে না, এটাই হলো প্রবলেম স্যার। ব্রাউজারে আনতে পারছি ডেভেলপমেন্ট। স্যার আপনি কি মাইক্রোসফট এডজ ব্যবহার করতেছেন স্যার? সেভ করলাম, দেখেন এখানে চলে আসছে। না, আমি ক্রোম ইউজ করতেছি এখন। ও, একটু একটু খেয়াল করেন, আমি বলতেছি, আমি কিন্তু আচ্ছা আপনারা আমাকে কোশ্চেন কেন করতেছেন যে ব্রাউজারে আসতেছেন, আমি তো বলছি এখন লিখেন না। জি স্যার। কমন সেন্স তো থাকতে হবে। আমি যখন বলছি যে লিখেন না তখন লিখবেন না। আমি তো আপনার ভালোর জন্য বলতেছি লিখেন না, তাই না? আমার ক্লাসে আপনারা যারা আছেন, যে 21 জন বা 20 জন আছেন, হ্যাঁ, তাদেরকে তো শেখানোর দায়িত্বটা আমার। আমি তো চাইবো তারা যাতে এই জিনিসটা লিখতে পারে। তো এখন আমি লিখতে নিষেধ করতেছি, তার মানে কি আমি চাচ্ছি যে আপনারা শিখেন না? না ভাইয়া, আমি চাচ্ছি আপনারা এটা দেখেন আগে, লিখবেন পরে। তাহলে একবার আগে লিখতেছেন, আমার প্রবলেমের কথা বলতেছেন, যে ইন্টারাপশন করতেছেন, এতে করে তো আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন কেউ লিখেন না, শুধু স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দেখেন। খেয়াল করেন, আমি এখানে বডির মধ্যে লিখলাম ওয়েলকাম টু লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা অটোমেটিক্যালি লোড হচ্ছে, এর কারণ হলো আমরা এখানে লাইভ সার্ভার ইনস্টল করে রাখছি, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, তো এখানে ক্লিক করলে এই ট্যাবটা চলে যাবে, ফাইল এক্সপ্লোরারটা। আপনারা চাইলে হাইড করে রাখতে পারেন। আপনারা মনে রাখবেন এক্সপ্লোরারে ক্লিক করলে এই ট্যাবটা চলে আসবে। হ্যাঁ, সার্চ আছে এখানে, তারপরে আপনাদের এক্সটেনশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আবার আগেরটা চলে আসবে, এবং আরেকটা ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, দেখেন এই যে এটাই হলো এইচটিএমএল এর বেজ স্ট্রাকচার। অর্থাৎ কি হবে এখানে, এটা বেজ স্ট্রাকচার না, এটা জাস্ট লিখলাম আমি দেখানোর জন্য। বেজ স্ট্রাকচার হচ্ছে এইচটিএমএল থাকবে, এইচটিএমএল এর মধ্যে হেড এবং বডি দুইটা অংশ থাকবে। হেডের মধ্যে কিছু অংশ থাকবে লেখা ব্রাউজারের জন্য, আর বডির মধ্যে যা কিছু থাকবে এটা আমরা কি করব, ব্রাউজারে দেখতে পাবো। ওকে, ভিউ দেখতে পাবো স্যার। এখন এইচটিএমএল এ আরো একটা ছোট্ট অংশ আছে। ছোট্ট অংশটা হলো যে এখানে এইভাবে ডক টাইপ এইচটিএমএল লিখে দিতে হয়। হ্যাঁ, এটা লেখার সুবিধা হলো যে ব্রাউজার তখন বুঝতে পারে যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট। এখানে এক্সএমএল হইতে পারতো, তো যাই হোক আমরা এক্সএমএল শিখতেছি না। তো এখানে ডক টাইপ এইচটিএমএল এর অর্থ হচ্ছে আমরা এখানে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, এটা শুধু শুরুতে করতে হবে আর কিছু না, ডক টাইপ এইচটিএমএল। এরপর আমরা এখানে অনেক সময় ল্যাঙ্গুয়েজ লিখে দিতে হয়, তো এখন অত কিছু লাগবে না। আমরা শুধু এখানে এইচটিএমএল, হেড, বডি, এই এখানে অনেক সময় দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা লেখা থাকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যদি আমার এটা অ্যারাবিক হয়, এআর দেওয়া থাকে, তখন দেখবেন আমার এই পেজটা কিন্তু অ্যারাবিক ফরম্যাটে দেখাবে। বা ধরেন আমি কোনো কিছু লিখলে ব্রাউজার মনে করবে যে এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে এগুলো অ্যারাবিক ভাষায় লেখা। আমি যদি বিএন লিখি, ব্রাউজার মনে করবে বাংলায় লেখা। যাই হোক, এটা আমাদের এখন লাগছে না। তাহলে আমরা এটুকু করতে পারবো না। ফার্স্টে এই ট্যাগের মধ্যে এটা কিন্তু ডক টাইপটা কিন্তু এন্ড করতে হয় না, খেয়াল করেছেন পার্থক্যটা? ডক টাইপটা এন্ড করতে হবে না, শুধু এখানে কোশ্চেন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লিখবেন, হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক দিয়ে লিখবেন ডক টাইপ স্পেস এইচটিএমএল, এটা শুরুতে। তারপরে এইচটিএমএল লিখবেন। আমি আবার পুরোটা প্রথম থেকে লিখি, দেখেন ভালো করে, যারা মিস করেছেন, যারা বুঝতে পারেন নাই, ভালো করে লক্ষ্য করবেন আমি কি কি লিখতেছি। ফার্স্ট অফ অল এখানে লিখবো ডক টাইপ, ডিওসি টিওয়াইপি, পুরোটাই ক্যাপিটাল, স্মল লিখলেও চলে। তবে ক্যাপিটালটা লিখবেন, এটা গুড প্র্যাকটিস। এইচটিএমএল, হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল।
এরপর আমরা কি করব, নিচে এসে HTML ট্যাগ লিখবো এবং HTML ট্যাগটা ক্লোজ করে দিব। তারপর আমরা বলছি দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, দুইটা অংশ থাকবে। হ্যাঁ, এখন আমরা এই হেডের মধ্যে যা কিছু লিখবো সেটা কার জন্য লিখবো বলেন তো? ব্রাউজারের জন্য। ব্রাউজারের জন্য। আর বডিতে যা কিছু লিখবো তা বডিতে যত যেটা আমরা আমাদের কোড যেটা আমাদের ডিসপ্লেতে শো করবে। এক্স্যাক্টলি, এটা মনে রাখবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন ধরেন আমরা যদি এখানে লিখি যে হেডের মধ্যে টাইটেল, আমরা ধরেন এখানে লিখবো যে LEDP। হ্যাঁ, দেখবেন এই টাইটেলটা আমাদের এই যে ট্যাবে এখানে আসবে এখানে। হ্যাঁ, আমরা যখন এখানে লিখবো LEDP, এটাকে একবার রিলোড করা লাগবে কারণ আমরা চলে গেছিল তো। এই দেখেন LEDP টা উপরে চলে আসছে। আমি যদি এখানে LEDPX লিখি, সেভ করি, দেখবেন এখানে LEDPX চলে আসছে। খেয়াল করছেন? জি স্যার। এটা ট্যাবটা বড় করলে ভালো করে দেখা যাবে, এই যে LEDPX। ওকে, পাশে যদি লোগো থাকে, আইকন, ওটাকে আইকন বলা হয়। আইকনটা আরেকটা উপায় নিয়ে আসতে হয়, দেখাবো। এই যেমন এরকম ফেসবুকের আইকন আছে, দেখেন হোয়াটসঅ্যাপের আইকন আছে। হ্যাঁ, এরকম একটা আইকন এখানে আমরা শো করবো পরে। শিখেন এখানে ফেভিকন আনার জন্য একটা কোড লিখতে হয়, এটা এখন লাগতেছে না। এই তো গেল। আমরা আপাতত এর মধ্যে LEDP পর্যন্তই রাখবো, আর কিছু লিখবো না। এখন বডিতে আমরা আজকে বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে আমি চাচ্ছি এই কোডটুকু আপনারা, আমি যতটুকু লিখেছি জাস্ট এর সঙ্গে একটা জিনিস অ্যাড করেন, ওয়েলকাম টু LEDP। হ্যাঁ, এই কোডটুকু সবাই লিখবেন। সবাই সবাই এটা কোথায় লিখবেন? VS কোড ওপেন করে index.html এর মধ্যে লিখবেন। লিখার পরে এখন শুরু করেন না, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে একটু আগে যেটা বললাম, রাইট ক্লিক করে ওপেন উইথ সার্ভার। হ্যাঁ, ওপেন উইথ সার্ভার দিবেন, তখনই দেখবেন ওপেন উইথ সার্ভার। আমি ধরেন সার্ভারটা স্টপ করার জন্য এখানে ক্লিক করতে হয়। হ্যাঁ, অথবা রাইট ক্লিক করে স্টপ করা যায়। আমরা এখানে বা এখানে গোলাইভে ক্লিক করে হয় অনেক সময়। তো আপনি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, যদি শর্টকাট আছে, শর্টকাট লাগবে না এখন। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা যদি প্রম্পট আসতে পারে যে ফায়ারওয়ালের অ্যালাউ করে দিবেন, দেখবেন যে আপনার এটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এইটুকু সবাই কমপ্লিট করে ফেলেন এখন। জি স্যার। তাহলে আমরা কি করলাম, ডক টাইপ নিয়ে HTML লিখলাম, এরপর বডিতে আমরা কন্টেন্ট লিখে এখানে শো করতেছি। মূলত এইভাবেই আমাদের চলবে। এখন শুধু আমরা স্যার এই কোডগুলা কি আমাদের মুখস্থ করতে হবে? তার মধ্যে কথা ঢুকাই না, মুখস্থ করা লাগবে না, খালি দেখেন। জি স্যার। মুখস্থ করা লাগবে না, আগে শুনেন তো আমি কি বলি, দেখেন আগে। তাহলে মনে রাখার শর্টকাট নিয়ম কি আছে? আমিন ভাইয়া, মনে রাখার বহুত শর্টকাট আছে, সময়ে সময়ে শিখে যাবেন। এখন যা করাচ্ছি যদি এটা দেখেন। আপনি একটা পেজ 10 বারের বেশি এডিট করেন, আশা করি আর আপনাকে মুখস্থ করা লাগবে না ভাইয়া। দেখেন একটু স্ক্রিনে দেখেন, আগে বুঝেন, তারপরে মুখস্থ না হলে আমাকে বলেন যে স্যার মুখস্থ হচ্ছে না, এখন কি করা যায়। তখন আমি কোনো হার্বাল ঔষধ দিয়ে দিবনি আপনাকে। শিওর শিওর ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, খেয়াল করেন। এখন আমরা এখন আসলে মূলত কিছু ট্যাগ শিখবো। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যখন কোনো কিছু লিখছি, ধরেন আমি এখানে যেটা লিখেছিলাম এর আগে, ওয়েলকাম টু LEDP। হ্যাঁ, এটা যখন লিখলাম প্লেন আসতেছে। আমি যদি এখানে আবার লিখি যে থ্যাঙ্কস ফর কামিং হিয়ার, লিখলাম। এখন দেখেন এটাও কিন্তু প্লেন হয়ে পাশাপাশি আসতেছে। আমাদের টার্গেট কিন্তু এরকম না, আমাদের টার্গেট এরকম একটা সুন্দর, সরি নট দিস ওয়ান, এরকম একটা সুন্দর ডিজাইন করার, তাই না? যেখানে ছবি থাকবে, লোগো থাকবে, লেখাগুলো বড় থাকবে, ছোট থাকবে, বিভিন্ন রকম স্টাইলিং হবে, ডিজাইন হবে। ওকে, এখন সেই টার্গেটটা আমরা এখন ফিল করি। চলে, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের ট্যাগে লিখতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে। যেমন ধরেন আমরা যদি আপনি যদি HTML ট্যাগ লিখে গুগলে সার্চ করেন, HTML ট্যাগ লিখে যদি সার্চ করেন, W3 Schools এর লিংকটা আগে পাবেন আমার ধারণা। হ্যাঁ, তাই W3 Schools এর এই লিংকটাতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ট্যাগ নিয়ে কথা বলা আছে। তো মূলত আমাদের আসলে এই যতগুলো ট্যাগ আছে এখানে, এই দেখতে পাচ্ছেন বাম পাশে আমার ABBR, অ্যাড্রেস, অ্যাপ্লেট সব লাগবে না, তবে এখান থেকে আমাদের ট্যাগ গুলো জানলে হবে। এখানে যতগুলো ট্যাগ আছে এর মধ্যে মোটামুটি ভাবে 50% ট্যাগ আমাদের লাগবে। মানে এখানে যদি 100টা থাকে তাহলে 50টা আমাদের লাগবে।
বুঝতে পেরেছেন? তো এটা কি স্যার আমাদের শুধু স্যার আমরা যারা ডেভেলপমেন্ট শিখতে চাই মেইন তাদের জন্য, তাই তো স্যার? যারা ডিজাইন করতে চান তাদেরও জানা লাগবে, কারণ ডিজাইনের মধ্যেও কিন্তু এখন ফ্রন্ট এন্ড টেকনোলজি জানা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফ্রন্ট জি এন্ড স্যার। কিভাবে স্যার তৈরি যারা করবেন। ডিজাইন করবে স্যার তাদের তো স্যার সবগুলো জানা দরকার না, নাকি স্যার কিছু কিছু না জানলেও চলে স্যার? ট্যাগ যেগুলো আছে মানে আসলে যেমন ধরেন এখানে কিছু ট্যাগ আছে, বেজ ফন্ট, এগুলো দরকার নাই। এগুলো আমি এখন প্রায় 6-7 বছর ধরে কাজ করতেছি, জীবনে কোনোদিন আমি ভিডিও ইউজ করি নাই, বিগ ইউজ করি নাই। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে সবকিছু লাগবে না, বাট যেগুলো লাগবে এগুলো এখন আমি টাইম আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে স্যার। শুরু করব আমি হচ্ছে H1 থেকে, মানে হেডিং ট্যাগ গুলো দিয়ে। হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত। স্যার এটা H1 থেকে H2 পর্যন্ত মানে 6 হেডার হবে এমন? হ্যাঁ ওকে, দেখেন আমি যেটা বলছিলাম যে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ লেখা যায়। দেখেন আপনারা যদি সিনট্যাক্সটা দেখেন সিমিলার, হ্যাঁ, মানে একই রকম সবগুলো প্রায়। আমরা যেভাবে বডি লিখছি ওরকমই। তো আমরা বডির মধ্যে সবকিছু লিখবো বলে দিয়েছি। আমরা এখানে H1 লিখলাম, H1, হ্যাঁ, H1 এ লিখলাম এটা হচ্ছে হেডিং 1। তো একেবারে সিমিলার ভাবে H1 থেকে H6 পর্যন্ত। একটু পার্থক্যটা দেখেন, আমি যদি H5 দেই বা 6 দেই, একদম লাস্টেরটা দেই, দিয়ে দুই লিখি এখানে হেডিং 6, পার্থক্যটা দুইটার মধ্যে কি বলেন দেখি, H1 এবং H6 এর মধ্যে বাম পাশে দেখে বলেন। স্যার H1 টা স্যার সবচেয়ে বড় ফন্টে আসছে আর H6 টা স্যার সবচেয়ে ছোট ফন্টে আসছে স্যার। মানে ফন্ট সাইজ সবচেয়ে ছোট আসছে। এক্স্যাক্টলি। মূলত আসলে এটার কারণ হলো এই প্রত্যেকটা ব্রাউজার, হ্যাঁ, প্রত্যেকটা ব্রাউজার হতে পারে মজিলা, ফায়ারফক্স, ক্রোম, যে কোনো ব্রাউজার। মজিলা ফায়ারফক্স একই জিনিস, আই মিন ফায়ারফক্স, ক্রোম, মাইক্রোসফট এজ, হ্যাঁ, কিংবা ওপেরা, প্রত্যেকটা ব্রাউজার করে কি H1 টাকে সবচেয়ে বড় রাখে, তারপর H2, H3 এরকম করে কাস্টম একটা স্টাইল বসায় দেয় এগুলোতে। হ্যাঁ, এই কারণে এগুলো এরকম ডিফারেন্স দেখা যায়। তো আমাদেরকে আমরা যখন কোনো টাইট মানে হেডিং লিখবো, তখন এখানে H1 থেকে H6 পর্যন্ত আমাদের প্রয়োজন অনুযায়ী, যখন আমাদের যত বড় লাগবে ঠিক সেই বা ইম্পর্টেন্স অনুযায়ী, হ্যাঁ, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হবে H1, এরপর আস্তে আস্তে H2, H3, H4, H5, H6, বুঝতে পেরেছেন? H3, H4, H5, H6 এগুলো আমাদেরকে শিখতে হবে। 6, আমি নাম্বারগুলো চেঞ্জ করে দিই, H3, H4, H5, H6, কি হলো 1 2 3 4 5 6, ওকে 6 দুইটা লিখছি না, ওকে 6, লাস্টেরটা কেটে দিই। দেখেন এখানে H1 থেকে H6 পর্যন্ত বিভিন্ন লেভেলের হেডিং চলে আসছে। এখন এটা আমাদের গুরুত্ব এবং সাইজ অনুযায়ী আমরা বসাবো। একটা পেজে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গেলে দেখবেন, আমি একটু ফুল স্ক্রিন করলাম, খেয়াল করেন যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা দেখেন সবচাইতে বড় ভাবে আছে এখানে, খেয়াল করছেন? এই যে এই নিউজটা, এর কারণ কি? কারণ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এটাকে। তারপরে দেখেন এইগুলো কিন্তু একই রকম, ধরেন এটা H1, তারপরে এগুলো H2, 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 আবার দেখেন এই যে ছোট একটা আছে উপরে সাবটাইটেল, এটা হতে পারে H5, বুঝলেন নাই? এরকম করে ইম্পর্টেন্স অনুযায়ী আলাদা করা হয়েছে। আবার এগুলো কিন্তু টাইটেল না, এই যে সুখবর, পঠিত, আলোচিত, এগুলো কিন্তু H1, H2 কিছু না, এটা শুধু টেক্সট। এগুলো ডিজাইন করা আছে এরকম করে। আমরা এর পরবর্তীতে যখন HTML শিখবো, সেটা শেষ করব, আমরা CSS শিখবো, যেগুলোকে হেডিংটাকে আমাদের কিভাবে আরো সুন্দর স্টাইলিং করা যায় বা ইচ্ছে মতো ফন্ট সাইজ দেওয়া যায়, কম বেশি করা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা হেডিংটাকে ইউজ করতে পারবো না? জি তাহলে এখন আপনারা অবশ্যই। H1 থেকে H6 পর্যন্ত নিজেরা লিখবেন, লিখে আমাকে দেখান। পরবর্তীতে আমরা এইটার কাস্টম স্টাইলিং করব, এটা পরে। ফার্স্টে আমরা আরো কিছু ট্যাগ নিয়ে কথা বলি। যেমন ধরেন এরপরে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এই পুরা পেজটা, হ্যাঁ ধর এই পেজটার কথা যদি চিন্তা করি, এই লোকেশন অনুযায়ী এগুলোর কিন্তু ইম্পর্টেন্স ভিন্ন ভিন্ন। যেমন ধরেন আপনি যদি গুগলে সার্চ করেন, এই টাইটেলটা লিখে সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু আপনি যদি সংস্করণ বাংলা এইটা লিখে সার্চ করেন, এটা কিন্তু আপনি কখনোই প্রথম আলোর পেজে নিয়ে আসবে না। বুঝতে পেরেছেন? এর কারণ হলো ইম্পর্টেন্স অনুযায়ী সুন্দর করে মার্কআপ দেওয়ার জন্য। তো আমরা মার্কআপ কিভাবে দেই দেখেন, সাধারণত উপরে যে অংশটা আছে এটাকে হেডারের মধ্যে লিখা হয়। মানে এটার মধ্যে থাকতে পারে হচ্ছে আপনার লোগো, নেভিগেশন, মেনু, সার্চ বার, হ্যাঁ এই ধরনের যে বিষয়গুলা। হেডার কিন্তু আলাদা, ভালো করে বুঝবেন। হেডটা আলাদা, হেডার আলাদা। সাধারণত হেডারের মধ্যে লেখা হয়। হেডারের মধ্যে আবার যে নেভিগেশন আছে মানে মেনু যেটা আছে, এটাকে সাধারণত লেখা হয় ন্যাভের মধ্যে। দেখেন এগুলো কিন্তু তেমন মানে কোনো তাৎপর্য বহন করে না। আমি চাইলে এগুলোকে ন্যাভ না দিয়েও লিখতে পারি, কিন্তু ন্যাভ দেওয়ার কারণ কি, যাতে করে আমার এই যখন আমরা ওয়েব পেজ তৈরি করতেছি ব্রাউজার বুঝতে পারে যে কোথায় কি আছে। আমি যদি সবগুলোকে যেমন একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা হচ্ছে ডিভ, ডিভ, এটার মধ্যে আপনি রাজ্যের সবকিছু রাখতে পারবেন, যা ইচ্ছা সবই রাখতে পারবেন। এটা কমন একটা, বুঝতে পেরেছেন? কমন একটা ট্যাগ, এর মধ্যে আপনি যা ইচ্ছা তাই রাখতে পারবেন। এখন আমি যদি পুরো পেজটাই বডির মধ্যে সবকিছু আমি ডিভ দিয়ে করি তাও হবে, কিন্তু তারপরও উপরের অংশটাকে হেডারের মধ্যে রাখা হয়, নেভিগেশনটাকে নেভের মধ্যে রাখা হয়, এরকম আরো দু একটা বিষয় আসবে। এরপর ধরেন আমাদের যে এখানে মেইন পার্ট, এটাকে সাধারণত মেইনের মধ্যে রাখা হয়, হ্যাঁ। তো এগুলোর মধ্যে রাখলে কিন্তু ডিজাইনের খুব বেশি চেঞ্জ হবে না, ডিজাইনের কোনো চেঞ্জ নাই। তবে একটা জিনিস চেঞ্জ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর সবার নিচে যে অংশটা আছে, সবার নিচে একদম নিচে যে অংশটা আছে, দেখবেন এই যে প্রথমআলো.com, তারপর নিচে একটা মেনু আছে, হ্যাঁ এই সোশ্যাল নেটওয়ার্ক গুলো দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে যে সত্য দেখা যাচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো থাকে হচ্ছে ফুটারের মধ্যে, FWTER ফুটার। তাহলে দেখেন হেডিংটা এখন আমি আপাতত কেটে দিলাম। তাহলে কি হলো, আমার বডির মধ্যে সাধারণত উপরের অংশটাকে রাখা হয় হেডারের মধ্যে, যেখানে মেইন পার্টটা থাকে সেটা রাখা হয় মেইনের মধ্যে, যেখানে নিচের অংশগুলো থাকে ফুটার এর মধ্যে। এর বাইরেও যদি অনেক সময় দেখবেন যে আপনার সাইডে কিছু অংশ থাকে, যেমন আমি যদি একটা পোস্ট ওপেন করি, মানে একটা নিউজ যদি আমি ওপেন করি, এই নিউজে স্ক্রিনটা বড় করলে হয়তো আসবে, এখনকার ডিজাইনে নাই, দেখবেন অনেক সময় ডান পাশে কিছু অংশ থাকে, হ্যাঁ ডানে কিংবা বামে, যেমন এই যেখানে ডানে একটা অংশ দেখতে পাচ্ছেন আলাদা লাইন টেনে আলাদা করে রাখা, এই যে ডান পাশে, তো এরকম এটাকে বলা হয় সাইড বার। আমি এই সাইডে গেলেও দেখতে পাবেন যে সাইড বার আছে বাম ডান পাশে, খেয়াল করছেন? সাইড বার বা বাম পাশেও থাকতে পারে অনেক সময়। এটাকে সাধারণত রাখা হয় অ্যাসাইড নামের একটা ডিভের মধ্যে। অ্যাসাইড মানে বোঝাচ্ছে এটা সাইডের কিছু একটা, হ্যাঁ। আবার যদি আমার হচ্ছে যে যেমন নিউজ একটা আর্টিকেল, হ্যাঁ পোস্ট, এগুলো সাধারণত রাখা হয় আর্টিকেলের মধ্যে, ARTICLE আর্টিকেলের মধ্যে। কিন্তু ওই যে আমি বললাম যে সবকিছুই আমরা কোনটা ইউজ করে করতে পারি বলেন তো? একটা আইটেম আছে কমন, সবসময় ইউজ করা হয়, সেটা কোনটা? স্যার ডিপ ট্যাগ ইউজ করে স্যার। ডিভ ট্যাগ ইউজ করে, মানে ডিভটা আমি সব জায়গাতে ইউজ করি, বাট এই যে এগুলো হচ্ছে কিছুটা সেমান্টিক মার্কআপ আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে এগুলো আপনার স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট পার্টে ইউজ করার জন্য। আর্টিকেল, মেইনের মধ্যে আর্টিকেল আছে, হ্যাঁ। অনেক সময় আপনার অ্যাড্রেস লিখতে হবে, তো আপনি অ্যাড্রেসের বারের মধ্যে যদি অ্যাড্রেস লিখেন এটা বেশি ভালো হবে, মানে এরা বলে অ্যাড্রেসের মধ্যে। এখন আপনারা বলতে পারেন যে এটা তো মুখস্থ রাখা এখন তাহলে কঠিন হয়ে গেল, আপনি বললেন মুখস্থ করা লাগবে না। আসলে এগুলা টাইম টু টাইম অটোমেটিক্যালি চলে আসবে, আমরা যখন কাজ করব অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমাদের হেডার, ফুটার আর মেইন এই তিনটা জানলেই হবে আপাতত, হ্যাঁ। অ্যাড্রেস, তারপরে হচ্ছে মানে সিমান্টিক মার্কআপের মধ্যে এই কয়েকটা হলেই হবে এখন, ওকে। এটা কিন্তু ডিজাইনে খুব বেশি চেঞ্জ আনবে না। দেখেন উপরের অংশটা লিখলাম আমরা হেডারের মধ্যে, নাফটাও কেটে দিলাম এখন, মাঝের অংশ মেইনের মধ্যে থাকবে এবং নিচের অংশটা থাকবে ফুটারের মধ্যে। আর কমন কি? কমন হচ্ছে ডিভ, ওকে। এখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার ডিভের কাজটা কি? ডিভটা হচ্ছে মার্কআপ। মার্কআপের কাজ কি? আমরা যেমন এই যে H1 একটা মার্কআপের মধ্যে রাখলাম, H1
এর কাজ কি হলো, এটাকে বড় করে দেখাই, তাই না? জি 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 বড় করে দেখাই। এখন ডিভটাকেও এরকম একটা মার্কআপ, তবে এখানে কোনো স্পেসিফিক স্টাইল করা নাই, আপনি যে স্টাইল দিবেন সেই স্টাইল হবে এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে জি স্টাইল দিবেন। আচ্ছা, তাহলে আবার বলতেছি, আমাদের মনে রাখা লাগবে কি কি, হেডার একটা, মেইন একটা, আর একটা কি, ফুটার। ওকে, আর একটা ডিভ। ডিভটা মনে রাখার দরকার নাই, এমনি এতবার ইউজ করবেন এটা ভুলে যাবেন না কখনো। ওকে, তাহলে এগুলো এখন আমি মুছে দিলাম। জি বলেন। স্যার বলছি স্যার ডিভ ট্যাগের ভিতরে স্যার আমি যদি পুরো স্যার আপনি যে ডকুমেন্টটা স্যার আমি এখন লিখলাম যদি হুবহু যদি কপি করে দিই স্যার, এটা তো ডিসপ্লেতে স্যার ওই সেম ভাবে না শো করবে স্যার? জি, সেম ভাবে শো করবে। অর্থাৎ আমি ট্যাগের হেডার, কোনো প্রভাব পড়বে না। মেইন, ফুটার এগুলোর কথা বলতেছি। এইচ ওয়ান না, কিন্তু এইচ ওয়ানের জায়গায় ডিভ দিলে কিন্তু হবে না। হেডার, মেইন, ফুটার এই তিনটার ভিতরে আমি এখন কন্টেন্ট লিখবো, তো এটা যদি আমি হেডার দিয়ে লিখি যা হবে, ডিভ দিয়ে লিখলেও তাই হবে। ওকে, জি স্যার। ডিভটা মানে সবার জন্য কমন। জি, কমন। এখন আমরা আসবো খুবই ইম্পর্টেন্ট বিষয়, ওইগুলো গেল সিমান্টিক মার্কআপ, ওইগুলো আলাদা মানে বিষয়, জাস্ট কোনটা কোথায় রাখতে হবে পরবর্তীতে আমরা যখন বড় কোনো প্রজেক্ট করব, পুরো যখন কোনো প্রজেক্ট করব তখন ওগুলো আবার ইউজ করব। এখন আসি আমরা H1 এর মতো আরো কিছু এলিমেন্ট আছে, আমরা দেখলাম এখানে H1 থেকে H6 পর্যন্ত, তাই না? H1 থেকে H6 পর্যন্ত। এখন আমরা এর বাইরে আরো অনেক অনেক মার্কআপ আছে বা অনেক ট্যাগ আছে, ট্যাগগুলো সম্পর্কে জানবো। যেমন ধরেন পি ফর প্যারাগ্রাফ। ওকে, পি এর মধ্যে যখন আপনি কোনো কিছু লিখবেন, ধরেন আমি এখানে লিখবো উই আর ডুইং, কি করতেছি আমরা, উই আর জয়েনিং এ ট্রেনিং প্রোগ্রাম from ICT division, ICT division, LDP টা ক্যাপিটাল হবে। ওকে, ধরেন এই যে একটা অংশ লিখলাম আমি, এটা দেখেন, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। হ্যাঁ, আপনি যখনই কোনো কন্টেন্ট লিখবেন সেটা সাধারণত প্যারাগ্রাফের মধ্যে লিখবেন যখন কোনো টেক্সট। যেমন ধরেন এই যে নিউজের ক্ষেত্রে আমরা যেটা বললাম, নিউজের ক্ষেত্রে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এই যে এটা, হ্যাঁ, করোনা হয়েছে, দেশের মৃত্যু 5000 ছাড়ালো, এটা হচ্ছে পি এর মধ্যে লেখা, এটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে H1, বুঝতে পেরেছেন? ওকে, এই গেল পি, H1 গেল। এরপরে আছে, ওকে, পুরা এই ট্যাগকে, হ্যাঁ, পুরা ট্যাগ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা HTML এবং CSS এর সবচাইতে বেশি লাগবে, সুতরাং একটু মনোযোগ দেন এদিকে। পুরো ট্যাগকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে ব্লক লেভেল আর একটা হচ্ছে ইনলাইন। ব্লক লেভেল, জি। এখন নাম ইম্পর্টেন্ট না, কাজ ইম্পর্টেন্ট। কাজটা কি করতেছে এটা ইম্পর্টেন্ট। এইটুকু বোঝানোর জন্য আমি যদি একটু একটা কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে বুঝাই দিই। যেমন যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ, সেগুলোর কাজ কি দেখেন, সেগুলো সাধারণত পুরা পেজ জুড়ে থাকে, পুরা পেজ জুড়ে। মানে ধরেন আমি যদি কোনো কন্টেন্ট লিখি, সেই কন্টেন্ট এখান থেকে শুরু হবে একদম শেষ পর্যন্ত, যতটুকু আমার অংশ আছে পুরা পেজ জুড়ে হবে। হ্যাঁ, আমি যদি অর্ধেকও লিখি তাও পুরা পেজ জুড়ে যাবে, বা তারপরে যদি লিখি তারপরে পুরা পেজ জুড়ে যাবে, মানে একই লাইনে থাকবে। আর একটা আছে ইনলাইন এলিমেন্ট, যেগুলো মূলত জাস্ট আপনি যেখানে রাখবেন সেটা এর পাশে অন্য দুইটা করে বসতে হবে, তারপরে আবার একজন, হ্যাঁ, ইনলাইন গুলো পাশাপাশি বসবে আর ব্লক লেভেল গুলো উপর থেকে নিচে আসবে, বুঝতে পেরেছেন? ইনলাইন গুলো পাশাপাশি আসবে। ইনলাইন, আপনারা কি করেন মাঝে মধ্যে দেখি। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম যে ইনলাইন এলিমেন্ট গুলো পাশাপাশি আসবে এবং ব্লক লেভেল এলিমেন্ট গুলা একটা নিচে আর একটা আসবে। হ্যাঁ, এটাই হলো ডিফারেন্স, মূল ডিফারেন্স। কিন্তু ব্যাপারটা খুবই তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে ব্যাপারটা। খেয়াল করেন, আমি যখন H1 লিখেছি, তারপর আর একটা ট্যাগ দিয়েছি H6, দুটো কি পাশাপাশি আসছে না উপরে নিচে আসছে? উপর নিচে আসছে। তাহলে এগুলো কোন ধরনের এলিমেন্ট? ব্লক লেভেল এলিমেন্ট। আমরা বলছি যে ব্লক লেভেল হচ্ছে উপরে নিচে আসবে, হ্যাঁ, পাশাপাশি আসবে না। স্যার ইনলাইন পিটা কি বলেন তো? প্যারাগ্রাফ।
হ্যাঁ ব্লক ট্যাগ কি পাশাপাশি আসলো না উপরে নিচে আসলো? স্যার পি তো স্যার পাশাপাশি আসবে স্যার সব সময়। পাশাপাশি এই যে দেখেন আমি এখানে একটা পি ট্যাগ দিয়েছি, এখানে একটা পি ট্যাগ দিয়েছি, দুইটা পি ট্যাগ কি পাশাপাশি আসছে? না, উপর নিচে আসছে তো ভাইয়া। নিচে আসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ব্লক লেভেল। ব্লক লেভেল এলিমেন্ট। ওয়েল তাহলে তো সবই ব্লক লেভেল এলিমেন্ট। চলেন একটা ইনলাইন এলিমেন্ট দেখি আমরা। যদি আমরা স্পান লিখি, হ্যাঁ স্পান। আচ্ছা আপনারা নয়েজ ক্রিয়েট করতেছেন কি? থেকে নয়েজ আসতেছে। কেউ বাইরে থাকলে বা আশেপাশে শব্দ হইলে একটু অফ করে রাখেন। দেখেন স্পানের মধ্যে যদি আমরা লিখি যে থ্যাংক ইউ, সরি থ্যাংক ইউ, আরে থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ লিখলাম, এটা অবশ্যই থাকলো। এখন বোঝা যাচ্ছে না উপরের জন্য পাশাপাশি আমরা আরো একটা স্পান লিখি। খেয়াল করেন এবার এই স্পান দুইটা কিভাবে আসলো বলেন তো? পাশাপাশি পাশাপাশি আসলো। একই রকম ভাবে আরো কিছু ট্যাগ আছে, সেগুলো পাশাপাশি আসবে। উদাহরণটা কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি স্যার, স্পান হচ্ছে পাশাপাশি দেয়। আর পরে নিচে যেটা হবে এটার নাম কি? প্যারাগ্রাফ। ব্লক লেভেল স্যার। না প্যারাগ্রাফ না, ব্লক লেভেল। ব্লক লেভেল জি। যে প্যারাগ্রাফ হইতে পারে, H1 H6 হইতে পারে, ডিভ হইতে পারে, হেডার হইতে পারে, এগুলো সবই ব্লক লেভেল। শুধু আমরা যা দেখলাম এর মধ্যে স্পানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা এখন আরো একটা ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জানবো। যেমন ধরেন আমি যদি এখানে ডিভ দেই, খেয়াল করেন খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যদি এখানে ডিভ দেই, ডিভের মধ্যে আমি যদি একটা স্পান নেই, হ্যাঁ স্পান, যে এখানে লিখলাম স্পান 1, খেয়াল করেন এরপরে আমি আবার ওই আবার একটা ডিভ নিয়ে তার মধ্যে স্পান দিব। এবার দেখেন তো কি হলো, স্পান 1 এবং স্পান 2 কিভাবে থাকলো বলেন তো? স্যার এটা তো স্যার ব্লক লেভেলে। খেয়াল করেন ব্লক লেভেলে আসছে। কেন হলো বলেন তো? এটা ডিভের ভিতরে আছে বলে। ডিভের ভিতরে আছে, স্পানটা ইনলাইন, স্পানের মধ্যে যদি আরো একটা আপনি স্পান লেখেন তাহলে পাশাপাশি আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ পাশাপাশি আসবে, খেয়াল করেন এটা কিন্তু পাশাপাশি আসলো। কারণ কি? কারণ এটা দুজন পাশাপাশি রাখা আছে, কিন্তু এর মাঝখানে যে আরেকটা ব্লক লেভেল, এটার কারণে এই দুটো আলাদা হলো। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আপনারা এখন এই যে এইটুকু একটু ট্রাই করেন তো দেখি। হ্যালো স্যার। জি বলেন। স্যার ইনলাইন স্যার উপর থেকে নিচে আসবে নাকি স্যার পাশাপাশি বসবে? পাশাপাশি। ইনলাইন মানে এক লাইনে, ইনলাইন ভালো করে বুঝেন, ইনলাইন আছে শব্দের মধ্যে, তার মানে কি লাইনে থাকবে, একই লাইনে। আর ব্লক লেভেল মানে হচ্ছে উপরে নিচে, তাই তার মানে কিন্তু এই না যে একটা ইনলাইন এলিমেন্টে যদি বিশাল বড় একটা লাইন থাকে তাহলে পাশাপাশি বসা লাগবে, তখন কিন্তু নিচে চলে যাবে। জি স্যার। বুঝেন না? কিন্তু পুরো এলিমেন্ট আপনি একটা ইনলাইন এলিমেন্টের সঙ্গে আরেকটা ইনলাইন এলিমেন্ট অলওয়েজ পাশাপাশি থাকবে। ওকে? জি স্যার। জি স্যার। জি আমি স্যার। এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে ধরেন আমি এখানে লিখবো হচ্ছে দিস ইজ এ ডিভ, হ্যাঁ এরকম পাশাপাশি যদি দুইটা লিখি আমি দিস ইজ এ ডিভ, খেয়াল করবেন আমার এখানে কিন্তু দিস ইজ এ ডিভ, দিস ইজ এ ডিভ দুটো আলাদা লাইনে আসলো, তাই না? জি। কেন আসলো দুটো আলাদা লাইনে? ডিপ নেওয়ার কারণে। ডিপ নেওয়ার কারণে। এখন না ডিভ নেওয়ার কারণে বলতে এগুলো আসলে এটা ব্লক লেভেল, তাই জি জি জি, ব্লক লেভেল স্যার। পি যেরকম ব্লক লেভেল, ডিপটাও ব্লক লেভেল, এই কারণে দুটো নিচে উপরে নিচে আসলো। এখন আমি যদি এইটার মধ্যে ধরেন এখানে যদি আমি একটা স্পান লিখি, SPAN স্পান ট্যাগ দিলাম, এই ডিপটুকু আমি রাখলাম স্পানের মধ্যে, হ্যাঁ তাহলে কি হবে? তাহলেও কিন্তু উপরে নিচেই থাকবে। যদি আমার এর মধ্যে দুইটা স্পান হয়, আমার যদি এখানে দুইটা স্পান ট্যাগ থাকে তাহলে পাশাপাশি থাকবে, দেখেন তাহলে পাশাপাশি আসছে, পরেরটা আবার আলাদা। মানে ব্যাপারটা হলো যে আমি একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে কি লিখছি, আবার ইনলাইন এলিমেন্ট লিখতেছি, এরকম। বুঝতে পেরেছেন? আরেকবার বলুন ভাই। দেখেন আমার ডাবল স্পান হয়ে যাচ্ছে না ডাবল। এটা কেটে দেই আমি, মানে একটা আমার লাগবে, মানে এটা উদ্দেশ্য হচ্ছে, মানে এটা কেন নিলাম বলতে পারেন, এটা কেন নিলেন উদ্দেশ্যটা হচ্ছে যদি আমার কখনো মনে হয় যে এই ডিপটাকে আমি আলাদা করে কোনো একটা কালার দিব, এটা আলাদা একটা কালারে থাকবে, এটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার জন্য মূলত আসলে ট্যাগটা দেওয়া হয়, হ্যাঁ স্পান ডিভ এবং ডিভের মধ্যেকার স্পান। এই দেখেন এটা কিন্তু স্পান দেওয়ার ফলে এই লাইন ডিভ এর মধ্যেই আছে, নিচের লাইনে যায় নাই।
এর কারণ হচ্ছে এটা ইনলাইন, আর ডিপটা আলাদা আছে অন্যগুলো চাইতে, কারণ হচ্ছে এটা ব্লক লেভেল। ভেরি সিম্পল। ওকে, ঠিক আছে। এখন আমরা আরো দুই একটা ট্যাগ সম্পর্কে জানি। আজকে আমরা অলরেডি একদম এন্ডে চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন দুই একটা ট্যাগ সম্পর্কে জানবো। যেমন ধরেন একটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, এ ট্যাগ। এ এটা হচ্ছে অ্যাঙ্কর বলা হয়। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ এরকম। এর মধ্যে ধরেন আমি লিখলাম হচ্ছে ইউটিউব। ওকে, ইউটিউব। এখন এতে ইউটিউব লেখাতে কিছুই হয় নাই, কিছুই হয় না এখানে। কিন্তু আমরা যদি এখানে এই ট্যাগের মধ্যে আবার অনেকগুলো অ্যাট্রিবিউট সেট করা যায়, বুঝতে পেরেছেন? এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট সেট করা যায়। অ্যাট্রিবিউট হচ্ছে যেমন ধরেন এখানে href, href দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে লিংক দেওয়া যায় এটাতে, https youtube.com। হ্যাঁ, দেখেন এই যেটা অন্যরকম হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ইউটিউবে চলে আসছে, লিংক হয়ে গেল। বুঝতে পারলেন? এই যে লিংক করার যে প্রসিডিউরটা, এটাই হচ্ছে এ ট্যাগ। কিন্তু এটা কিন্তু অবশ্যই এ অ্যাট্রিবিউট ছাড়া হবে না, এবং অ্যাট্রিবিউট কিন্তু একসাথে লিখলে হয় না, এটা স্পেস দিয়ে লিখতে হয়। একটা ট্যাগের মধ্যে মাল্টিপল অ্যাঙ্কর থাকতে পারে, যেমন এখানে ক্লাস ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। ক্লাসের কাজকে এটা পরের বিষয়, কিন্তু এগুলোকে কি বলা হয় বলেন তো? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম, আর এই যে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, মনে থাকবে? অ্যাট্রিবিউট হচ্ছে href, হ্যাঁ, হাইপার রেফারেন্স, আর এটা হচ্ছে এর মধ্যে ভ্যালু। ভ্যালু এখানে ইউটিউবের জায়গায় যদি আমি facebook.com দিই তাহলে কি হবে? ফেসবুক আসবে, ফেসবুকে চলে যাবে। কারণ আমি যখন ক্লিক করি এখন ফেসবুকে চলে যাবে, বুঝতে পেরেছেন? তবে এখানে এই যে আগে http দিয়ে দিতে হবে। ওকে, আমি যখন ক্লিক করব ফেসবুকে চলে যাবে, ফেসবুকে চলে গেছে, দেখছেন? জি স্যার। তাহলে আমরা লিংক করতে পারবো না এভাবে। জি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিংক করতে হবে। যে সাইটে পাঠাবেন সেই সাইটের অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। তাহলে এই টেক্সটটা কি? এইটা একটা অ্যাট্রিবিউট। এবং অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়, মনে থাকবে? জি। ওকে, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে যেটা করব এটা খুবই গুরুত্বপূর্ণ, ইমেজ ট্যাগ। হ্যাঁ, তো ইমেজ ট্যাগে আবার ক্লোজিং ট্যাগ লাগে না। ইমেজ ট্যাগটা দারুণ, ইমেজ ট্যাগে ক্লোজিং ট্যাগ লাগে না, কিন্তু এর মধ্যে শুধু একটা অ্যাট্রিবিউট দেখাই দেওয়া লাগে। কি অ্যাট্রিবিউট? সোর্স, যে আমি কোন ইমেজটা শো করব, ইমেজটা কোথায় আছে। হ্যাঁ, ধরেন আমি একটা ছবি নিচ্ছি, HTML img, আমি একটা HTML ছবি নিব, মেবি আমি জাস্ট সার্চ করে একটা ছবি নিলাম। হ্যাঁ, গুগলে সার্চ করে একটা ছবি নিলাম, দেখতে পাচ্ছেন এই ছবির লিংক আমি নিলাম শুধু এখান থেকে। হ্যাঁ, নতুন ট্যাবে গেলে দেখবেন একটা বড় লিংক চলে আসছে, মানে আমি এখান থেকে ছবিটা লোড করব আমাদের পেজে। এই জন্য এই সোর্সের মধ্যে আমি যদি ওই লিংকটা পেস্ট করে দিই, বিশাল বড় একটা লিংক, দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে এখানে, খেয়াল করছেন? জি স্যার। স্যার আমি যদি এখন আমার কম্পিউটার থেকে নিতে চাই তাহলে কম্পিউটার যে ছবির নামটা দিলেই হচ্ছে? এক্স্যাক্টলি, এটা একটা ট্রিকি বিষয়, তো তারপরেও আমি এটা দেখাবো, আপনার আগে এই দুটো একটু কমপ্লিট করেন। হ্যাঁ, ওকে। কোন অ্যাট্রিবিউটের মধ্যে থাকে বলেন তো? সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে। ওকে, সোর্স। জি স্যার। জি, এই দুটো একটু দ্রুত করে ফেলেন তো। হ্যাঁ, ইমেজ ট্যাগটাতে এরকম এন্ড করা লাগে না। ইমেজ ট্যাগটা আপনি শুধু ইমেজ দিবেন এবং এখানে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন, ঠিক আছে? এই সোর্স নামের অ্যাট্রিবিউটের মধ্যে আপনি দেখাই দিবেন যে আপনি কোন ইমেজটা লোড করতে চান। তো আমি যেটা করেছি ফর সিম্পলিসিটি, একটা অনলাইন থেকে একটা ইমেজের লিংক নিয়ে আসছি, নিয়ে এসে এখানে বসাই দিছি। হ্যাঁ, আমি আপনাদেরকে এই লিংকটা দিয়ে দিতে পারি যাতে আপনারা এখনই এটা টেস্ট করতে পারেন। দেখেন স্কাইপে দিয়ে দিছি। ওকে, এই লিংক দিয়ে দিলে দেখবেন যে আপনাদের যে পেজটা আছে ওই পেজে চলে আসবে, বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে এইটুকু একটু দ্রুত করে ফেলেন। হ্যাঁ, আমাদের টাইম একেবারে শেষের দিকে। আমরা কি করব, আমরা একটা ফাইলে আমি নিছি, এখানে জাস্ট এক্সক্লেমেশন মার্ক দিব। হ্যাঁ, এক্সক্লেমেশন মার্ক দিয়ে যদি আমরা, সরি নট দ্যাট ওয়ান, এক্সক্লেমেশন মার্ক দিয়ে যদি আমরা ট্যাব চাপি সব চলে আসবে। আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা চেঞ্জ করে দিব এবং বডির মধ্যে কোড লেখা শুরু করে দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল না? জি স্যার।
আমার জন্য খুব সুবিধা হয়েছে স্যার। এটা এখন আপনারা ইউজ করবেন এরপর থেকে। কিন্তু ফার্স্ট অফ অল জানতে হবে কি লিখতে হবে, এই জন্য আমরা প্রথমে সবাই লিখলাম। ওকে ওকে, আরেকবার দেখেন। আর কারো কোনো কোশ্চেন আসতে থাকবে তাহলে এটা আরেকবার একটু বলেন স্যার এটা কি বলবো আরেকবার? এক্সক্লেমেশন মার্ক ট্যাব চলে আসলো, আরো বলতে হবে? হ্যালো বুঝেন নাই? ওকে স্যার ঠিক আছে তো। একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে ট্যাব চাপবেন, দেখবেন সব চলে আসছে। এখন এর মধ্যে আপনি H1 H6 সব লিখবেন। ওকে জি বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার জি জি ওকে স্যার তাহলে বলেন।